এখানে কেন? আমি কি আর ছাদে এসেছি? আম্মু তোমায় খেতে ডাকছে, নিচে চলে এসো। তারপর একটা কাপড় পরে নিচে গেলাম। গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আমার জন্য অপেক্ষা করছে। তাই আর দেরি না করে একটা চেয়ার টেনে বসে পড়লাম খাবার টেবিলে। তোমার অফিস কেমন কাটছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? না আব্বু, কোনো অসুবিধা হচ্ছে না, ভালোই কাটছে। আমার একটু টাকার দরকার ছিল, কিছু দিতে পারবা? আব্বু, এইভাবে কেন বলছো? আমার সবই তো তোমাদের, যত মন চাই তত নিও, আমি কিছু বলবো না। আচ্ছা, কাল সকালে নিব, এখন খাও। তারপর আর কিছু না বলে চুপচাপ খেয়ে উঠে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় বসলাম। তারপর যেই মোবাইলটা হাতে নিব তখনই মোবাইলটা বেঁচে উঠলো, মানে কল এসেছে। ভালো করে তাকিয়ে দেখি একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। ধরবো কি ধরবো না ভাবতেছি, তখনই কলটা কেটে গেল। যাক, ভালোই হলো, কল কেটে গেছে। এমনিতেই আমি অচেনা নাম্বারে কল রিসিভ করি না, কিন্তু আমায় অবাক করে দিয়ে একটু পর আবার সেই আননোন নাম্বার থেকে কল বেঁচে উঠলো। না, এখন দেখছি বেশি হয়ে যাচ্ছে। একটা আননোন নাম্বার থেকে কেউ এতটা কল দিবে বলে মনে হয় না। নিশ্চয়ই আমার পরিচিতদের মধ্যে কেউ একজন হবে। আগে কলটা রিসিভ করে দেখি কিছু বোঝা যায় কিনা। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। এই, তোমার ফোন ধরতে এত সময় লাগে কেন? হ্যাঁ, আজব, কে আপনি বলেন তো আগে? আর আমায় আজাইরা কল দিচ্ছেন কেন? আরে আমি ইরা। এত তাড়াতাড়ি ভুলে গেলে? কি, তুমি ইরা? কিন্তু আমার নাম্বার পেলে কই? আরে তোমার ওই বন্ধু শুভ আছে না, ওর কাছ থেকে নিয়েছি। ও আচ্ছা, তো হঠাৎ কি মনে করে ফোন করেছো শুনি? কি মনে করে মানে? নতুন ম্যাডাম আসার পর থেকেই দেখছি তুমি ওনার কেবিন ছাড়োই না। একটু পর পর ম্যাডাম তোমায় ওনার কেবিনে ডেকে নিয়ে যান, আর তুমি কিছু না বলে ওনার কথা মতো চলে যাও। কই, অন্য কারো তো ম্যাডাম এই সব কিছুই করে না, শুধু তোমার সাথেই করে। ব্যাপার কি বলো তো? এই রে, এখন একে কি বলে বোঝাই? না মানে আসলে তোমাকে তো বললামই, উনার বাবা মানে স্যার আমায় বলে গেছিলেন উনাকে একটু কাজে হেল্প করতে, তাই আর কি। কিন্তু আমার তো অন্য কিছু মনে হচ্ছে। অন্য কিছু মানে? তুমি আবার নতুন ম্যাডামের প্রেমে টেমে পড়লে না তো? আরে কি বলছো এইসব? মাথা ঠিক আছে তো? উনি আমার ম্যাডাম, ওনার সাথে এইসব কিভাবে কি বলো? আচ্ছা, না হলেই ভালো। কি ভালো? ও তুমি বুঝবা না। আচ্ছা, রাতের খাবার খেয়েছো? খেয়ে আসলাম মাত্র। তুমি? আমিও খেয়ে এসেছি। তারপর ইরার সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। তারপর একটু ফেসবুকে লগ ইন করে কিছুক্ষণ নিউজ ফিড ঘোরাঘুরি করলাম। অবশেষে মোবাইলটা একপাশে রেখে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নাস্তা করে নিলাম। তারপর ব্যাগ নিয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে আসলাম। তারপর একটা রিক্সা নিয়ে সোজা অফিসে চলে আসলাম। অফিসে এসে নিজের ডেস্কে গিয়ে বসলাম। এমন সময় হঠাৎ পিয়নের আগমন। চাচা, আজকে বলা লাগবে না, আমি জানি ম্যাডাম ডাকছেন, তাই তো? আরে আজ ম্যাম না, স্যার ডাকছে। কি স্যার ডাকছেন মানে? স্যার কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগেই আসলেন, আর এসেই বললেন দেখলেন তুমি নেই, তাই আমায় বললেন তুমি আসলেই যেন তোমাকে বলতে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি এখন যাও, আমি যাচ্ছি। পিয়ন চাচা চলে যাওয়ার কিছুক্ষণ পর চেয়ার থেকে উঠে চলে গেলাম স্যারের ক্যাবিনে। এসে অনুমতি নিয়ে ভিতরে ঢুকে পড়লাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো বাবা, তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো। তা তোমার কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না তো? না আঙ্কেল, আমার কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা আঙ্কেল, আমায় কেন ডেকেছেন? ও হ্যাঁ, একটা বিষয় নিয়ে তোমার সাথে আলোচনা করতে চেয়েছিলাম। জি আঙ্কেল, বলেন, কোন বিষয় নিয়ে? এই কয়দিন আমি না থাকায় আমার মেয়ে অফিস চালিয়েছে, কিন্তু এখন আমি চাচ্ছি আমি একেবারে অবসর নিয়ে আমার মেয়েকে সব সময়ের জন্য অফিসের সব বানিয়ে দিব। যেহেতু তুমি কাজগুলো দেখেছো, তাই তোমার সাথে এই বিষয়ে আলোচনা করছি। এখন তুমি কি বলো? না স্যার, এমন করবেন না, বলে জিভে কামড় দিলাম। হাই হাই, এ কি বলে ফেললাম! এই মেয়ে অফিসে থাকলে আমাকে শান্তিতে কাজ করতে দিবে না, তাই কথাটা ভুল করে মুখ থেকে বের হয়ে গেছে। এদিকে কথাটা বলার পর দেখি মেঘলা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এখনই মেরে ফেলবে। মেঘলা সোফায় বসেছিল, তাই এতক্ষণ ভালো করে খেয়াল করিনি। কেন বাবা, আমার মেয়েটা কি কোনো কাজে দুর্বল বা কোনো ভুল করেছে? না মানে আসলে তা নয়। আমি বলছি কি, ম্যাডাম তো এখন অফিসে নতুন জয়েন করেছেন, আগে কাজে পুরোপুরি দক্ষ হতে দেন, তারপর না হয়। আরে এইসব কথা বাদ দাও। ওর যদি কোনো কাজে ভুল হয় তাহলে ম্যানেজার তো আছেই, এইখানে পুরোপুরি দক্ষ হওয়ার কি প্রয়োজন? তা আমিও জানি, কিন্তু আপনার বজ্জাত মাইয়া তো আমায় ছাড়া কোনো কাজই করে না, সব সময় আমায় প্যারার মধ্যে রাখে। কিন্তু আঙ্কেল, আপনি চলে গেলে আপনাকে খুব মিস করব।
আরে আমি অবসর নিচ্ছি বলে কি আর আসবো না? সপ্তাহে একবার হলেও সবাইকে দেখে যাব। যাও। আচ্ছা আঙ্কেল, আপনার যেটা ভালো মনে হয়। এই ব্যাপারে কাল সবার সাথে কথা বলে নিব। এখন তুমি যাও, গিয়ে কাজ করো। জি আঙ্কেল। আর কথা না বাড়িয়ে সোজা নিজের ডেস্কে চলে আসলাম। যদি আঙ্কেল অফিস থেকে অবসর নিয়ে নেয় তাহলে তো আমার কপালে দুঃখের শেষ নেই। এই মেয়ে তো কিছুতেই আমার পিছু ছাড়ছে না। কি যে করি। বসে বসে নিজের ডেস্কে কাজ করছিলাম, এমন সময় শুভ পাশে এসে দাঁড়ালো। কি রে, রোজ রোজ ম্যাডাম তোকে কেবিনে ডেকে নিয়ে যায়, ব্যাপার কি শুনি? না ম্যাডামের প্রেমে টেমে পড়লা? ওই বেটা, কি আজে বাজে কথা বলছিস? আজ স্যার অফিসে এসেছেন আর উনি আমায় ডেকেছেন। তা তো তুই তো জানিস, কিন্তু গতকাল যে সারাদিন ম্যাডামের কেবিনে বসে কাজ করছিলাম, সেটা কোন হিসেবে নিব শুনি? ওই, তুই গিয়ে নিজের কাজ কর তো। হ্যাঁ, এখন তো ফেসে গেলা, তাই ঝাড়ি মারছ। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, কিন্তু লাঞ্চ টাইমে থাকিস, তোর সাথে কিছু জরুরি কথা আছে। আচ্ছা এখন যা, আমায় কাজ করতে দে। শুভ চলে যাওয়ার পর আবার কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে লাঞ্চ টাইম চলে আসলো। সবাই যার যার কাজ শেষ করে উঠতে লাগলো। অনেক তো কাজ করেছি, এখন কিছু খাওয়া যাক। তাই আর কাজ না করে উঠে পড়লাম। তারপর শুভকে সাথে নিয়ে অফিস ক্যান্টিনে চলে গেলাম। বল, কি বলতে চেয়েছিলি আগে? আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, কাল ইরা আমার কাছ থেকে যে তোর নাম্বারটা নিল, কি করছিল? আরে কাল আমার সাথে দেখা হয়নি তো, তাই একটু খোঁজ খবর নিল আর কি। খোঁজ খবরই তো, অন্য কিছু নয় তো? মানে কি বলতে চাচ্ছিস? না মানে তোদের মধ্যে কোনো কিছু নয় তো? মানে একে অন্যকে ভালো লাগা? আরে কি বলছিস এসব? আমি ওকে জাস্ট বন্ধুর মতো দেখি, ওর জন্য আমার মনে তেমন কিছুই নেই। কিন্তু হঠাৎ তুই এসব কথা বলছিস কেন? আরে এমনি বললাম। বল এখন কি খাবি? দেখ, একদম কথা ঘুরাবি না, ভালোই ভালোই বল কি বলতে চাচ্ছিস। বন্ধু প্লিজ, ইরার সাথে আমার একটু সেটেল করিয়ে দে। ওকে আমি প্রথম থেকেই ভালোবেসে ফেলেছি, কিন্তু এতদিন ভয় বলতে পারিনি। প্লিজ আমাকে একটু হেল্প করো না বন্ধু। আরে কি বলছিস এসব? আমায় আগে কেন বললি না? আরে তোকে তো অফিসেই পাওয়া যায় না, তাহলে বল কিভাবে? এখন ওইসব কথা বাদ দিয়ে কিছু একটা কর প্লিজ। দেখ, আমায় এসবের মাঝে টানবি না, আমি কিছু করতে পারবো না। প্লিজ বন্ধু, এমন করিস না। তুই শুধু আমার হয়ে আমার মনের কথাটা ওকে বলে, তারপর তুই যা খেতে চাইবি খাবো, প্রমিস। কিছুক্ষণ ভেবে, আচ্ছা ঠিক আছে, করিয়ে দিলে যা বলবো তাই খাওয়াবি, মনে থাকবে তো? আরে 100 বার মনে থাকবে, তুই শুধু ওর সাথে আমার করিয়ে দে ব্যাস। তাহলে আগে কিছু অ্যাডভান্স দে। আচ্ছা ঠিক আছে, যা খাওয়ার ইচ্ছা খা, আজ আমি বিল দিব। তারপর আর কি, ফ্রিতে পেলে কি কেউ ছাড়ে? যা যা ইচ্ছা তাই খেলাম, একেবারে 500 বিল উঠিয়ে ফেললাম একাই। খেয়ে দিয়ে নিজের ডেস্কে এসে বসে বসে একটু রেস্ট নিচ্ছি। এমন সময় দেখি শুভ ইশারা করে বলছে ইরার সাথে কথা বলতে। ধুর শালা, আর সাথে দিবে না দেখছি। ওকে ইশারা দিয়ে বললাম যাচ্ছি। তারপর উঠে গিয়ে ইরা ডেস্কের সামনে গেলাম। আমায় দেখে সে অবাক হয়ে বলল, আরে তামিম যে, কি মনে করে আজ আমার কাছে এলা? না এমনি একটু দেখতে আসলাম আর কি। কেন, আমি বুঝি আসতে পারি না? আরে তা নয়, যাকে এতদিন ধরে নিজ থেকে কিছু বললে কথা বলে, সেই কিনা আজ নিজে নিজেই আমার কাছে এসে দাঁড়ালো। ব্যাপার কি শুনি? না তেমন কিছু না, আসলে তোমার সাথে একটু কথা ছিল। হো, এই ব্যাপার? তো বলো, কি বলবা? এখন না, অফিস ছুটি হলে বলবো। তুমি বাহিরে একটু আমার জন্য ওয়েট করিও, অফিস ছুটি হলে। আচ্ছা ঠিক আছে। আর কথা না বলে নিজের ডেস্কে চলে আসলাম। আর শুভকে বললাম অফিস ছুটির পর আমার সাথে থাকতে। তারপর আগের মতো কাজ করতে লাগলাম। বসে বসে কাজ করছিলাম, এমন সময় হঠাৎ পিয়ন এসে বলল ম্যাডাম নাকি আমায় ওনার কেবিনে ডাকছেন। হায় আল্লাহ, এই মেয়ে তো দেখছি আমায় একটু শান্তিতে থাকতেই দিবে না, একটু পর পর ডেকে পাঠায়। এখন আবার কিসের জন্য ডাকছে? যাই গিয়ে দেখে আসি কি এমন দরকার পড়লো আমার। তারপর উঠে গিয়ে মেঘলার কেবিনে ঢুকে পড়লাম অনুমতি নিয়ে। জি ম্যাডাম বলেন, কেন ডেকেছেন আমায়? ওই মেয়েটার সাথে তোমার এত কিসের কথা? হ্যাঁ, তোমায় না নিষেধ করেছি ওর সাথে বেশি কথা বলবা না, তারপরও বলো। দেখেন ম্যাডাম, আমি কার সাথে কথা বলবো কি বলবো না এটা আমার ব্যাপার, আপনি কেন এই বিষয়ে নাক গলাচ্ছেন? কি কি বললি তুই? আমি তোর বিষয়ে নাক গলাচ্ছি? ওকে হ্যাঁ, আমি নাক গলাবো, তাতে তুই কি করবি? হ্যাঁ দেখেন ম্যাডাম, এটা আপনার অফিস বলে যখন যা খুশি তা করতে পারেন না। ওই একদম চুপ, কোনো কথা বলবি না। আমি যা বলবো তার উত্তর দে আগে। ওর সাথে যেন আর কথা বলতে না দেখি, দেখলে খুব খারাপ হবে। আর আব্বুর সামনে কি যেন বলছিলাম, আমায় বস না বানাতে। ওই কথা কেন বললাম? না মানে আসলে আপনি বস হলে তো
আমার প্যারা শেষ হবে না, তাই বলেছি। কি? তার মানে তুই বলতে চাচ্ছিস আমি তোকে প্যারা দেই? কোনো সন্দেহ আছে? ওই, আমি তোকে কখন কিভাবে প্যারা দিলাম বল? দেখেন ম্যাডাম, আমার কাজ আছে, আমায় যেতে দেন। আর এত সময় আপনার কেবিনে থাকলে অন্যরা কি ভাববে বলেন? অন্যরা কি ভাববে না ভাববে এটা আমার জানার বিষয় না। আমি তোমায় যা প্রশ্ন করেছি তার উত্তর দাও। সরি, আমি পারবো না, আমি গেলাম বলেই নিজেকে ওর থেকে ছাড়িয়ে কেবিন থেকে বের হয়ে নিজের ডেস্কে চলে আসলাম। দূর, আর ভালো লাগে না এই মেয়ের প্যারা। যত চাচ্ছি ওর থেকে নিজেকে দূরে রাখতে, ততই ও আমাকে নিজের কাছে টানছে। যদি আব্বুর ব্যবসা একটু বড় হতো তাহলে আর আমি চাকরি করতাম না, আব্বুই ফ্যামিলি চালিয়ে নিতেন। কিন্তু তা তো হবে না, আমাকে চাকরি করে ফ্যামিলি চালিয়ে নিতে হবে। আর কিছু না ভেবে আগের ন্যায় কাজ করতে লাগলাম। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। তারপর সব কাজ শেষ করে ব্যাগ গুছিয়ে উঠে পড়লাম। তারপর শুভকে সাথে নিয়ে অফিস থেকে বের হয়ে আসলাম। বাহিরে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি ইরার জন্য। কিছুক্ষণ পর সে এসেও গেল। এখন বলো, কি কথা বলতে চেয়েছিলে? এখানে না আগে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে বসি, তারপর না হয় বলবো। ওকে, তাহলে চলো। তারপর ইরাকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম আর শুভকে বাহিরে থাকতে বললাম। আমি যখন ডাক দিব তখন চলে আসবি, এটা বলে বাহিরে দাঁড় করিয়ে রাখলাম। ইরা আর আমি গিয়ে একটা টেবিলে বসলাম। এখন বলো, কি কথা বলতে চেয়েছিলে? আসলে কথাটা তুমি কিভাবে নিবা জানি না। আমার এক বন্ধু তোমাকে ভালোবাসে, কিন্তু ভয় বলতে পারছে না। যদি তুমি রাজি না হও। কি কি বলছো এসব? আমায় কেউ ভালোবাসে আর আমি নিজেই জানি না? বাই দা ওয়ে, আমার এত জানারও দরকার নেই, কারণ আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। যাকে ভালোবাসো না কেন আমার বন্ধুর চেয়ে তোমায় আর কেউ ভালোবাসতে পারবে না। আরেকটা কথা হলো, যে তোমাকে ভালোবাসে সে আমাদের অফিসে কাজ করে। কি? আমাদের অফিসে কাজ করে? কিন্তু সে কে? তারপর শুভকে ইশারায় ভিতরে রাখলাম। সে এসে মাথা নিচু করে আমার পাশে বসে পড়লো। এ হলো আমার সেই বন্ধু যে তোমায় প্রথম দেখাতেই। আরে আমিও তো ওনার কথাই বলছিলাম, মানে আমিও ওনাকে প্রথম দেখায় মনে মনে ভালোবেসে ফেলেছি। ইরার এমন কথা শুনে আমি আর শুভ দুজনেই অবাক। বলো কি, তোমার অবস্থা তাহলে শুভর মতো? এটা না ভালোবাসার কথা আগে ছেলেদের বলতে হয়, তাই ওনার মুখ থেকেই ভালোবাসি কথাটা শোনার জন্য অপেক্ষায় আছি। তাহলে দুজন মনে মনে ঠিকই একে অন্যকে ভালোবাসো, কিন্তু সরাসরি কেউই কাউকে বলতে পারছো না, তাই তো? তোমার বন্ধু একটা আস্ত ভীতু, ভালোবাসে আবার সেটা বলছে না, তাহলে আমি কেন বলবো? ওই বেটা, তুই চুপ কেন? তোকে নিয়ে কত কথা হচ্ছে আর তুই কিনা চুপ করে আছিস, কিছু তো বল। আপনি যদি আমায় ভালোবেসে থাকেন তাহলে কাল তামিমের নাম্বার নিলেন কেন শুনি? আমার নাম্বার তো নিতে পারতেন, কিন্তু তা না করে ওর নাম্বার নিলেন কেন এটা বলেন। আরে গাধা, আমি তো আপনার নাম্বারই নিয়েছি। আপনার কাছে যদি সরাসরি আপনার নাম্বার চাইতাম তাহলে আপনি তখন কি না ভাববেন, তাই আমি এই বুদ্ধি বের করেছি। তামিমের কথা বলে ওর নাম্বার তো নিলামই, সাথে আপনার নাম্বারও নিয়ে নিলাম। বাহ, তাহলে তো দেখছি এখানে ইরাই বুদ্ধিমান। আরে গাদা, কিছু শেখ ওর থেকে। সারাদিন খেলে আর ঘুমালে হবে নাকি? আমার কি তখন ওইসব মাথায় ছিল বল? আমি ভাবছিলাম তোর আর ইরের মধ্যে কিছু আছে, তাই তো মনে একটা কষ্ট নিয়ে তোর কাছে হেল্প চাইলাম। শালা প্রেম করতে মন চায়, আবার ভয় পাস? কেমন প্রেমিক রে তুই? কি করব বল, যদি ও আমায় ফিরিয়ে দিত তখন? হইছে, এবার আগের কথা বাদ দে। এখন তো দুজন দুজনের সাথে মিল করিয়ে দিলাম, এখন আমার ট্রিট দে। হো, হ্যালো মিস্টার, এখনো কিছুই হয়নি, কারণ তোমার বন্ধু একটা ভিতুর ডিম। ওই ওই আমাকে ভীত বলেছেন কেন? আমি কি করলাম? ভালোবাসেন এ কথা তো বললেন, তাহলে প্রপোজ কে করবে? আপনার বন্ধু? ইয়ে মানে আমার না লজ্জা করে। কি ছেলে মানুষ হয়ে মেয়েদের মতো বলছেন লজ্জা করে? ওকে যান, আপনার প্রপোজ করা লাগবে না, আমি বরং অন্য কাউকে খুঁজে নিব। এই না করব তো, কিন্তু এইখানে কিভাবে করব বলো? এত মানুষ, তার উপর কোনো কিছুই নেই। আগে কিছু খেয়ে নি, তারপর না হয় ভালো একটা পার্কে গিয়ে করব। কিছুক্ষণ ভেবে। ওকে ঠিক আছে, মনে থাকে যেন। থাকবে তো। এখন বলো তোমরা কি খাবে? তারপর দুজন মন মতো খাবার অর্ডার দিলাম। কিছুক্ষণের মধ্যে ওয়েটার খাবার দিয়ে চলে গেল আর সবাই যার যার মতো খেতে লাগলাম। খাওয়া শেষ করার পর তিনজন মিলে কিছুক্ষণ বসে বসে গল্প করলাম। তারপর ওদেরকে বললাম আমি বাসায় গেলাম, তোরা থাক। আরে এত তাড়াতাড়ি চলে যাবা? আর একটু থাকো না, গল্প করি। হ্যাঁ রে, থাক না আর একটু সময়। তুই গেলে আমার কেমন জানি লজ্জা করে এটার সাথে কথা বলতে। প্লিজ বন্ধু, থাক না আর একটু সময়। তোর লজ্জার গোষ্ঠী কিলাই হারামি। এখন আমি তোদের মধ্যে থেকে কি তোদের প্রেমালাপ দেখবো? আমার কি কোনো কাজ কাম নাই?
আরে ধুর, রাগ করিস কেন? প্রথম প্রথম প্রেম করতে একটু উৎসাহ লাগে তো। এখন যদি তুই চলে যাস তাহলে আমাকে উৎসাহ দিবে কে বল? ওই, একদম ন্যাকামি করবি না। এমনিতেই অনেক সন্ধ্যা হয়ে গেছে। এখন বাসায় না গেলে আম্মু আব্বু চিন্তা করবে। তাই আমি চললাম, তোরা থাক। আচ্ছা ঠিক আছে, যাও। আমরা বরং একটু গল্প করি। ওকে বাই। তারপর আর কিছু না বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিলেন। কিরে, আজ তো দেরি হলো কেন তোর? অন্যদিন তো সন্ধ্যার আগেই ফিরিস। আসলে আজ এক বন্ধুর সাথে রেস্টুরেন্টে খেয়ে এসেছি, তাই দেরি হয়ে গেল। আজকে রাতে আমি আর খাবো না। তাহলে এটা আগে ফোন করে বলতে পারতি না? আমরা অযথা তোর জন্য বসে বসে টেনশন করছি। সরি আম্মু, আসলে ওদের সাথে গল্পতে লেগে পড়েছিলাম, যার কারণে কল দিতেই মনেই নেই। হয়েছে, যা এবার ঘরে গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে নে। যাচ্ছি। আর কিছু না বলে রুমে এসে ব্যাগটা বিছানায় রেখে সোজা ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম। তারপর একটা শার্ট পরে মানিব্যাগ থেকে 10,000-এর মতো টাকা নিয়ে চলে গেলাম আব্বুর রুমে। গিয়ে দেখি উনি বিছানায় শুয়ে আছেন। আব্বু, আসবো? আরে বাবা, তুমি আসো, এ তো অনুমতি নেওয়ার কি আছে? আসলে আব্বু আজ একটু দেরিতে ঘুম থেকে উঠাই, তাড়াতাড়ি করে অফিস চলে যাই, তাই তোমার সাথে দেখা করতে পারিনি। তুমি গতকাল বলেছিলে না তোমার কিছু টাকা লাগবে? এই নাও, এখানে 10,000-এর মতো টাকা আছে, লাগলে আরো বলিও। আরে পাগল নাকি, এতগুলো টাকা দিয়ে আমি কি করব? আরে রাখো তো, তোমার কাজে লাগবে। আর তাছাড়া আমার সব তো তোমাদেরই। আচ্ছা বাবা, ঠিক আছে, রাখলাম। এখন চলো, অনেক রাত হয়েছে, খাবার খেয়ে নেই। আব্বু, আমি আমার এক বন্ধুর সাথে বাইরে খেয়ে এসেছি, আমার আর খিদে নেই, তোমরা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, এখন ঘরে গিয়ে একটু রেস্ট নে, সারাদিন তো অনেক কাজ করেছিস। আচ্ছা তুমি থাকো, আমি গেলাম বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে লগ ইন করলাম। সব ফ্রেন্ডরাই দেখছি অ্যাক্টিভ আছে, তাই তাদের সাথে একটু কথা বলতে লাগলাম। অনেকক্ষণ ধরে কথা বলায় চোখে ঘুম ঘুম ভাব চলে আসলো, তাই সবাইকে ঘুমের কথা বলে ফেসবুক থেকে বের হয়ে আসলাম। মোবাইলটা বিছানায় রাখতে যাব, তখনই হঠাৎ স্ক্রিনের আলো জ্বলে উঠলো, মানে কল এসেছে, তাও একটা আননোন নাম্বার থেকে। এই সময় আবার কে কল দিবে? এরার নাম্বার তো সেভ করা আছে, তাহলে এটা কার নাম্বার? কল কি ধরবো না যদি ইরার মতো পরিচিত কেউ হয়ে যায়? ধুর, এত ভেবে কি হবে, ধরেই দেখি কার নাম্বার এটা। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল, আমি তোমার বউ। আমি তো পুরাই অবাক, বলে কি বে, আজব তো, আমার এখনো বিয়েই হলো না, আর আপনি বলছেন আপনি আমার বউ? হয় নাই তো কি হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এখন আমার জানটা কি করছে? ওই, কে আপনার জান? আর আপনি বা কে? পরিচয় দেন আপনার, না হলে আমি কল কেটে দিব। একদম কল কাটবা না, আমি মেঘলা। এখন বলো, কি করছো? রাতে খেয়েছো কিছু? ম্যাডাম, আপনি আপনি আমায় এত রাতে ফোন করেছেন কেন? আর আমার নাম্বারই পেলেন কোথায়? তোমার কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম একটু ফোন করে কথা বলি। অফিসে তোমার ব্যাপারে সব ইনফরমেশন আছে আমার কাছে, ওইখান থেকে তোমার নাম্বার নিয়েছি। আচ্ছা, তাহলে কথা হয়েছে তো, এখন ফোন রাখেন, আমি ঘুমাবো। আরে শোনা, এত পাগল হচ্ছ কেন? মাত্রই তো কল করলাম, আর একটু কথা বলি না? দেখেন, আপনার সাথে আজাইরা কথা বলার সময় নেই আমার কাছে, আমি এখন ঘুমাবো। সো বাই, আর কল দিবেন না। মেঘলাকে আর কিছু বলতে না দিয়ে কলটা কেটে দিলাম। তোর আর ভালো লাগে না এই মেয়ের প্যারা, বুঝি না এত কিছু করার পরও মেঘলা কেন আমার পিছু ছাড়ছে না। অনেক রাত হয়ে গেছে, সকালে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। ঘুমিয়ে পড়ি। তারপর মোবাইলটা সাইলেন্ট করে একপাশে রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম, তারপর ব্যাগ গুছিয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে আসলাম। তারপর প্রতিদিনকার মতো একটা রিক্সা নিয়ে অফিসের সামনে চলে এলাম। এরপর ভাড়াটা মিটিয়ে অফিসে ঢুকে সোজা নিজের ডেস্কে চলে আসলাম। ডেস্কে এসে বসে বসে কাজ করছি, এমন সময় পিয়ন এসে সবাইকে বলে গেল অফিসের নতুন রুমে যেতে, স্যার নাকি জরুরি একটা মিটিং ডেকেছেন। স্যারের হুকুম কি আর অমান্য করা যায়? অতপর কাজগুলো রেখে সবাই চলে এলাম অফিসের নতুন রুমে। এসে দেখি স্যার আর মেঘলা দুইটা চেয়ারে বসে বসে কি যেন কথা বলছে। আমাদেরকে দেখে তারা দুজন দাঁড়িয়ে পড়েন আর সবাইকে বসতে বলেন। আমরাও স্যারের কথা মতো চেয়ার টেনে বসে পড়ি। তারপর স্যার বসা থেকে উঠে দাঁড়ান আর একটা মাইক হাতে নিয়ে বলা শুরু করেন, আপনাদের সবাইকে আজ একটা বিশেষ কথা বলার জন্য এই মিটিং ডাকা হয়েছে। সারা জীবন কাজ করতে করতে আমার এখন অনেক বয়স হয়ে গেছে।
কাজ করতে গিয়ে জীবনে অনেক বাধা বিপত্তি এসেছে, তার সাথে লড়াই করে আজ আমি আপনাদের সামনে উপস্থিত থাকতে পেরেছি। কিন্তু আমি আর আপনাদের সাথে বেশি থাকতে পারবো না। আমি চাচ্ছি এখন এইসব কাজ থেকে একেবারে অবসর নিতে। আমার পরিবর্তে আজ থেকে অফিস চালাবে আমার মেয়ে, মানে আজ থেকে আমার মেয়ে আপনাদের নতুন বস। আপনারা আমার সাথে যেভাবে চলেছেন আশা করি ওর সাথেও সেইভাবেই চলবেন। আর বেশি কিছু বলতে চাই না, এতটুকুই বলবো, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের এই অফিস এগিয়ে নিয়ে যান। এখন সবাই যার যার কাজে যেতে পারেন। তারপর আর কি, সবাই স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে চলে আসলাম যার যার ডেস্কে। এখন শুধু একটা চিন্তাই মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হলো মেঘলার প্যারা। আগেরও কিছুদিনের জন্য বস হয়ে কত কিছু করেছে, কিন্তু এখন তো স্যার ওকে একেবারে অফিসের বস বানিয়ে দিয়েছেন। না জানি কপালে আর কি কি দুঃখ আছে। এইভাবে ভাবলে অযথা সময় নষ্ট হবে, তাই আর কিছু না ভেবে কাজে মন দিলাম। এদিকে মেঘলা তো আজ সেই খুশি, কারণ সে এখন একেবারে অফিসের বস হয়ে গেছে। এখন সে যেভাবে চাইবে তামিমকে সেভাবে নাচাতে পারবে। কোথায় যাবে এখন সোনা? তোমাকে তো আমার সব কথাই শুনতে হবে এখন, না শুনলে তো কপালে অনেক দুঃখ আছে। যাক, এখন একটু আমার বাবুটার সাথে কিছু কথা বলি। পিয়নকে ডেকে বললো তামিমকে আমার কেবিনে আসতে বলো এক্ষুনি। নিজের ডেস্কে বসে বসে কাজ করছিলাম, হঠাৎ পিয়ন এসে বলল ম্যাডাম নাকি আমায় ওনার কেবিনে ডাকছেন। লে হালুয়া, শুরু হয়ে গেল মাইয়ার ডাকাডাকি। চাচা তুমি যাও, আমি যাচ্ছি, পিয়ন চাচাকে বললাম। তারপর ডেস্ক থেকে উঠে সোজা মেঘলার কেবিনে চলে এলাম অনুমতি নিয়ে। জি ম্যাডাম বলেন, আমায় কেন ডেকেছেন? ডেকেছি আমার জানটার সাথে একটু কথা বলতে। দেখেন ম্যাডাম, এটা অফিস, সো কোনো কাজের কথা থাকলে বলেন, না হলে আমি গেলাম। আরে শোনা, রাগ করছো কেন? আচ্ছা, যে কারণে ডাকলাম শোনো তো, কাল তো শুক্রবার, তাই আমি ভাবছি দুজন মিলে কোথাও ঘুরতে যাব। সরি ম্যাডাম, আমি কোথাও যেতে পারবো না। আপনার যাওয়ার ইচ্ছা হলে অন্য কাউকে নিয়ে যান, আমায় বলবেন না। মনে রেখো, এখন থেকে আমি তোমার নতুন বস, সো আমি যা যা বলবো তোমায় তাই করতে হবে। যদি আমার কথা অমান্য করো তো বুঝতেই পারছো কি হবে। আপনি সবসময় আমার সাথেই কেন এমন করেন? আমি তো বললাম যে আমি আপনাকে ভালোবাসি না, তারপরও কেন আমার পিছু ছাড়ছেন না? তুমি আমায় ভালোবাসো বা নাই বাসো, আমি তোমায় ঠিকই ভালোবেসে যাব। এখন এই ভালোবাসা দিয়ে যদি তোমায় পাই তাহলে ভালো, আর না হলে জোর করে আদায় করে নিব। দেখেন আপনি যা করার করেন, আমায় এর মধ্যে আনবেন না। আমি গেলাম, বাই। বলেই চলে আসতে যাব, তখনই এক পা এগুলে তোর কপালে অনেক বড় দুঃখ আছে বলে দিলাম। কি করবেন আপনি? হ্যাঁ, এখন রুমে তুমি আর আমি ছাড়া অন্য কেউ নেই। এখন যদি আমি চিৎকার করি তাহলে ভাবো তো কি হবে। কথাটা শুনে গলা শুকিয়ে গেল। সত্যি তো, মেঘলা যদি এখন চিৎকার করে তাহলে সবার চোখে আমি খারাপ হয়ে যাব। লোকেরা কত কি ভাববে আমায় নিয়ে। না, এই মেয়ে যা বলে তাতে রাজি হয়ে যাই, না হলে সত্যি কপালে দুঃখ আছে। আপনি কি চান বলেন? এই তো শোনা, লাইনে এসেছো। শোনো, কাল বিকালবেলা আমি আর তুমি দুজন মিলে কোথাও ঘুরতে যাব, ওকে? বলছিলাম কি, আমার না কাল একটা জরুরি কাজ আছে, কাল না গেলে হয় না? ওই, তোর এত কিসের কাজ? হ্যাঁ, যা বলছি তাই করবি। বিকালবেলা রেডি হয়ে থাকবি, আমি ফোন করলেই চলে আসবি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আপনি যা বলেন। এখন রাজি না হয় আর কোন উপায় নেই, তাই রাজি হয়ে গেলাম। এই তো আমার লক্ষ্মী সোনাটা, এখন যাও, গিয়ে নিজের কাজ করো। আচ্ছা ম্যাডাম। তারপর আর কথা না বলে মেঘলের রুম থেকে বের হয়ে সোজা নিজের ডেস্কে চলে আসলাম। এসে আগের মতো কাজ করতে শুরু করলাম। কাজ করতে করতে প্রায় লাঞ্চ টাইম চলে আসলো। এর মাঝে মেঘলা আর একবারও ডাক দেয়নি। ভালোই হয়েছে না ডাকায়। ওর কাছে গেলে এখন কেন যেন ওর প্রতি দুর্বল হয়ে যায়। কিন্তু ওর প্রতি দুর্বল হয়ে আগের মতো আবার সম্পর্কে জড়াতে চাই না। যাই হোক, লাঞ্চ টাইম চলে এসেছে, আর কাজ করে লাভ নেই। আগে কিছু খেয়ে আসি, তারপর না হয় যা করার করব। তারপর কাজগুলো রেখে চলে গেলাম অফিস ক্যান্টিনে। ওইখানে গিয়ে দেখি শুভ আর ইরা দুজনে এক টেবিলে বসে বসে প্রেম আলাপ করছে। লে হালুয়া, একদিনে এত কিছু কেমতে কি ভাই? ধ্যাত তেরি কি, তুই আর আসার সময় পেলি না? কত রোমান্টিক রোমান্টিক কথা বলছিলাম দুজন, তুই এসে সব মাটি করে দিলি। ও সরি রে, তোরা থাক, আমি গেলাম। বলেই চলে আসতে যাব, তখনই আরে কই যাস, আমি তো মজা করছিলাম, তুইও বুঝিস না কিছু নাকি? আয় বস, আমাদের সাথে লাঞ্চ করবি।
আরে আমিও তো মজা করে কথাটা বলেছিলাম, জানি তো তুই কখনো আমায় এসব বলবি না। বাবা, দুই বন্ধুর একে অপরের প্রতি এত ভালোবাসা, কিছু আমার জন্য রেখো। সব ভালোবাসা একেবারে বিয়ের পর বাসর রাতে পুষিয়ে দিব। যা শয়তান, একটা মুখে কিছু আটকায় না নাকি? আরে তোমরা কি এমনই করতে থাকবা নাকি এখন কিছু খাওয়াও? ও সরি, অনেক খিদে লেগেছে, আগে কিছু খেয়ে নিই তারপর কথা হবে। তারপর সবাই মন মতো নিজের খাবার অর্ডার দিলাম। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসলো আর সবাই খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে যার যার বিল মিটিয়ে নিজের ডেস্কে চলে আসলাম। ডেস্কে এসে আবার আগের মতো কাজে মনোযোগ দিলাম। এইভাবে সারাদিন আজ কাজে কাজে কেটে গেল। মেঘলা আজ বেশি ডাক দেয় নাই, যার জন্য অনেকটা শান্তিতে কাজ করতে পেরেছি। যাই হোক, কাজ শেষ করে ব্যাগ গুছিয়ে অফিস থেকে বের হয়ে গেলাম। বাহিরে এসে দেখি শুভ আর ইরা দুজন এক রিক্সা করে চলে যাচ্ছে। যাক, ওরা আমি দেখে কি করব, এখন আর দাঁড়িয়ে না থেকে আমিও বরং বাসায় চলে যাই। তারপর যেই না হাঁটা ধরবো তখন কোথা থেকে যেন মেঘলা এসে হাজির, আর এসে আমার সামনে দাঁড়িয়ে পড়লো। বাসায় যাচ্ছ বুঝি? আসো, তোমায় আমি ড্রপ করে দিচ্ছি। না ম্যাডাম, লাগবে না, আমি এমনিতেই যেতে পারবো, আপনি যান। তোমায় আমি আসতে বলছি না, তাহলে এত কথা বলো কেন? চুপচাপ আসো বলছি। আসলে আমার একটা না আসলে, কিন্তু পরে নিজেরই ক্ষতি হবে, ভেবে দেখো। এই মেয়ে জ্বালাই তো দেখছি আর থাকা যাবে না, সব জায়গাতেই দেখছি জ্বালিয়ে মারে। এখন ওর কথা না শুনলে না জানি পরে কি অবস্থা করে, এটা ভাবতেই কেমন যেন ভয় করছে। না, আর ভেবে লাভ নেই, ওর সাথেই বরং চলে যাই। কি হলো, এত কি ভাবছো? তুমি যাবা নাকি যাবা না, কোনটা? না মানে হ্যাঁ, যাবো, চলেন। এই তো গুড বয়, চলো এখন গাড়িতে উঠে বসো, যাও। আর কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে সামনের সিটে বসে পড়লাম। মেঘলাও একটু পরে সে গাড়ি স্টার্ট করে দিল। গাড়ি চলছে নিজ গতিতে, কেউ কোনো কথা বলছে না। আমারও কথা বলার ইচ্ছা নেই, তাই চুপ করে রইলাম। দেখতে দেখতে গাড়ি আমাদের বাড়ির ব্রিজে চলে আসলো। তখন আমি কিছু বলতে যাব, তখনই মেঘলা বলে উঠলো, একদম চুপ করে বসে থাকবা, কোনো কথা বলবা না। ওই দিনও আমায় মিথ্যা কথা বলেছিলে, আমি দেখেও কিছু বলিনি। চুপ করে রইলাম, না হলে পরে কিনা কি হয়। আসলে ওই দিন যে মেঘলাকে বলে এখানে গাড়ি থামিয়ে নিয়েছিলাম, সেটা মেঘলা হয়তো দেখে ফেলেছে যে আমি কারোর সাথে দেখা করি নাই, তাই আজ কিছু বললেও কাজ হবে না। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ মেঘলা বলে উঠলো, এখন নামতে পারো, তোমার বাসায় এসে পড়েছি। চেয়ে দেখি একেবারে বাসার গেটের সামনে নিয়ে এসেছে গাড়িটা। ধন্যবাদ ম্যাডাম, আমি এখন যাই, বলেই গাড়ি থেকে বের হয়ে আসলাম। তারপর যেই চলে আসতে যাব তখনই পিছন থেকে মেঘলা ডাক দিল, কাল কিন্তু বিকাল 4টায় রেডি হয়ে থাকবা, আমি ফোন দিলেই বেরিয়ে পড়বা, ওকে? মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ জবাব দিলাম। এখন বাসায় যাও, আমি গেলাম, বাই বলেই আবার গাড়ি স্টার্ট দিয়ে চলে গেলাম। আমিও এইখানে আর দাঁড়িয়ে না থেকে বাসার ভিতরে এসে পড়লাম। এসে সোজা নিজের রুমে চলে আসলাম। আসার সময় আম্মু কিছুই বলে নাই, তার মানে মেঘলাকে দেখেই নাই। যাক, বাঁচা গেল। তারপর কাঁধ থেকে ব্যাগটা বিছানায় রেখে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি মিলি বিছানার সামনে দাঁড়িয়ে আছে। কিরে বুড়ি, এইখানে কি করছিস? বারে, আমি বুঝি আমার ভাইয়ের রুমে আসতে পারি না? কিরে, আজ এত সুন্দর করে কথা বলছিস যে, মতলব কি শুনি? আসলে মানে ভাইয়া, আমার না আরে কি মানে করছিস? যা বলা সোজাসুজি বলতো। মানে আমার না 1000 টাকা খুব দরকার, আব্বুকে বলতে ভয় করছি যদি উনি না দেন, তাই তোমার কাছে এসেছি, প্লিজ ভাইয়া দাও না, 1000 টাকা আমার খুব দরকার। এই যা তো রুম থেকে, আমার কাছে এখন টাকা নেই, আমি কিছু দিতে পারবো না। যা গিয়ে আব্বুকে বল। ও ভাইয়া, তুমি আমার লক্ষ্মী ভাইয়া, প্লিজ দাও না। বললাম তো পারবো না, এখন যদি না যাস তাহলে মাইর খাবি। যা। এদিকে আমি তো সেই হাসিতে ফেটে যাচ্ছি, কারণ মিলির সাথে যখন রাগে কথা বলছিলাম তখন ওর চেহারা দেখার মতো ছিল। আসলে মিলির সাথে এখন এমনিতে একটু রাগ দেখালাম, আর টাকা না দেওয়ার কথা বলে ওর মন খারাপ করে দিলাম। মনটা যখনই আমার কাছে কিছু চাই সেটা সাথে সাথে এনে দেই, তাই কম বেশি সবকিছু আমার কাছেই চাই। কথাগুলো ভাবতেছিলাম, এমন সময় আম্মু রাতের খাবারের জন্য ডাক দিলেন। আমিও আর দেরি না করে নিচে চলে আসলাম। এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আছি, শুধু মিলি ছাড়া। বুঝেছি পাগড়িটা রাগ করেছে। একটা চেয়ার টেনে বসে পড়লাম, আর আম্মু জিজ্ঞেস করলাম, মিলি কই? কি জানি,
তোর ঘর থেকে এসেই রুমে গিয়ে মন খারাপ করে বসে আছে। খাবার জন্য ডাক দিলাম, বলল খিদে নেই। তুই কি ওকে কিছু বলেছিস? দাঁড়াও, আমি ওকে নিয়ে আসছি, তোমরা খাও। তারপর হেঁটে হেঁটে মিলি রুমে গেলাম। গিয়ে দেখে ও মন খারাপ করে বিছানায় বসে আছে। ধীরে ধীরে ওর পাশে গিয়ে বিছানায় বসলাম। কিরে, খাবি না? না, তুই খা গিয়ে। বুঝেছি, বোনটা রেগে গেছে। ওই সময়ের ব্যবহারের জন্য। কত টাকা লাগবে তোর বল? লাগবে না আমার টাকা, তোর টাকা তুই রাখ। এই নে ধর, এখানে 1000 টাকা আছে, লাগলে আরো বলিস। আর ওই সময় তো তোর সাথে একটু মজা করেছিলাম। কুত্তা বাঁদর, আমার সাথে মজা করতে তোর ভালো লাগে না? যখন আমি বাড়ি থেকে একেবারে চলে যাব তখন বুঝবি। আরে তখন তো আমি আরো শান্তিতে থাকতে পারবো। ভাইয়া, আরে বোন, মজা করছি, কিছুই বুঝিস না। তাই তো আমার কলিজা, তোকে আমি কিভাবে এত তাড়াতাড়ি অন্যের ঘরে তুলে দিব বল? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না ভাইয়া। আমিও আমার বোনটাকে কোথাও যেতে দিব না। অনেক কথা হয়েছে, এবার খেতে চল। চল। তারপর মিলিকে সঙ্গে নিয়ে খাবার টেবিলে চলে আসলাম। তারপর দুজন দুইটা চেয়ার টেনে বসে পড়লাম আর যার যার মতো খেতে লাগলাম। খাওয়া শেষ হলে আবার নিজের রুমে চলে আসলাম। এসে বিছানায় গা এলিয়ে দিয়ে একটু আরাম করতে লাগলাম। তারপর মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে লগ ইন করলাম। বেশি কেউ দেখছি অনলাইনে নেই, তাই আমি আর থেকে কি করব, আমিও বেরিয়ে গেলাম। এরপর মোবাইলটা বিছানার একপাশে রেখে ঘুমানোর চেষ্টা করলাম। এর মাঝে কখন যে ঘুমিয়ে গেলাম খেয়ালই নেই। সকালবেলা আজ অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, শুক্রবার হওয়াতে। তারপর উঠে বিছানা ঠিক করে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহিরে হয়ে তোয়ালে দিয়ে হাত মুখ মুছে বিছানায় বসে পড়লাম। কিছুক্ষণ বসে থাকার পর আম্মু রুমে আসলেন আর বললেন, কিরে, কখন উঠলি ঘুম থেকে? এই তো একটু আগে উঠলাম। ফ্রেশ হয়ে গেলে নিচে আয়, আমি তোর জন্য নাস্তা দিচ্ছি। তুমি যাও, আমি আসছি। আম্মু আর কিছু না বলে চলে গেলেন। কিছুক্ষণ পর আমিও নিচে চলে গেলাম। গিয়ে দেখে আব্বু সোফায় বসে বসে নিউজ পেপার পড়ছেন। আমায় আসতে দেখে বললেন, ঘুম ভাঙলো কখন? এই তো একটু আগে। যাও, এখন কিছু খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। তুমি খাবা না? আমি অনেক আগেই খেয়ে নিয়েছি, শুধু তোমার আম্মু আর মিলি খায়নি। ও কিরে, আয় বস, খাবি না? হ্যাঁ, আসছি। তারপর টেবিলে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। আম্মু, মিলি কই? ও খাবে না? ওর গড়িয়ে আছে, দাঁড়া ডেকে আনছি। না থাক, তুমি বসে খাও, আমি যাচ্ছি বলে উঠে চলে আসলাম মিলি রুমে। কিরে পাগলি, নাস্তা করবি না? আরে ভাইয়া, তুমি কখন উঠলা ঘুম থেকে? এতক্ষণ বসে বসে তোমার অপেক্ষায় করছিলাম। একটু আগে উঠেছি, এখন চল নাস্তা করে নেই। চল। তারপর মিলিকে নিয়ে নাস্তা টেবিলে চলে আসলাম। এসে দুজন দুই চেয়ারে বসে পড়লাম আর আম্মু দুজনকে নাস্তা দিয়ে দিলেন। নাস্তা করে আবার যার যার নিজ রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় বসে বসে ভাবছি এখন কি করা যায়। আজ তো অফিসও নেই, তাহলে সময় কেটে যেত। এখন কি করি ভাবতে না ভাবতেই হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি বন্ধু রহিমের কল। হ্যাঁ বল। কি বলবো ভাই, তুই তো দেখছি চাকরি পেয়ে আমাদের ভুলেই গেছিস। একবার ফোন করে তো অবস্থা কেমন জানতেই পারিস নাকি? না রে, আসলে তা নয়। হয়েছে কি, এখন সারাদিন অফিসের কাজে দিন কেটে যায়, তাই ফোন করার সময় পাই না। হয়েছে, বুঝেছি, এসব বাদ দে। আচ্ছা, আজ তো শুক্রবার, তাই আমি ভাবছি আমরা সবাই কোথাও না কোথাও দেখা করি। অনেক দিন ধরেই তো আমাদের একসাথে দেখা হয় না। এখন একে কি বলি? নাও করতে পারবো না, হ্যাঁও করতে পারবো না, তো কি বলবো? আসলে বন্ধু, আজ না আম্মুর সাথে আমায় এক জায়গায় যেতে হবে, যাওয়াটা খুবই জরুরি। তাই বলছি কি, আজ দেখা করতে পারবো না, আমরা বরং অন্য কোনো দিন দেখা করি। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তোর যখন জরুরি কাজ আছে তোর আসার দরকার নেই। আমি বরং অন্যদেরকে বলে দেখি কেউ আসে কিনা। কিছু মনে করিস না রে প্লিজ। আরে কি মনে করবো, সমস্যা নাই, পরের শুক্রবার না হয় দেখা করবো একেবারে। এখন তাহলে রাখি, কেমন? ভালো থাক। এভাবে রুমে বসে কিছু সময় কাটিয়ে দিলাম। আজ শুক্রবার, নামাজও যেতে হবে, তাই আর দেরি না করে গোসল করতে চলে গেলাম। কিছুক্ষণ পর গোসল করে বের হয়ে একটা প্যান্ট আর পাঞ্জাবি পরে নিলাম। তারপর টুপি মাথায় দিয়ে মসজিদে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে আবার বাসায় এসে নিজের রুমে চলে আসলাম। তার কিছুক্ষণ পর আম্মু দুপুরে খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। আমিও পাঞ্জাবিটা খুলে একটা শার্ট পরে নিচে চলে গেলাম। তারপরে খেয়ে দিয়ে আবার নিজের রুমে চলে আসলাম। দুপুর টাইমে আমার আবার ঘুমাতে ভালো লাগে, কিন্তু অফিসের জন্য ঘুমাতে পারি না। আজ তো অফিস নেই, একটা ঘুম দিয়ে দেই। যেই ভাবে সেই কাজ, দরজাটা লাগিয়ে দিয়েই বিছানায় গা এলিয়ে দিলাম। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই।
দুপুরবেলা হঠাৎ কারো ফোনে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে কানে লাগিয়ে নিলাম। কুত্তা কই তুই? এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, কল ধরিস না কেন? মনেই নেই আজ কি বলেছিলাম? ওপাশ থেকে বলে উঠলো কথাগুলো। আপনি যাকে কল দিয়েছেন সে এখন গভীর ঘুমে মগ্ন। দয়া করে ওনার ঘুম ভাঙলে ফোন দিয়েন। ঘুম ঘুম চোখে বললাম। ওই আমি মেঘলা বলছি। এখন চুপচাপ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা ভালো পাঞ্জাবি পরে তোর বাসায় নিচে চলে আয়। আমি তোর বাসার নিচেই দাঁড়িয়ে আছি। আর শোন, যদি না আসিস তাহলে তোর বাসায় ঢুকে এসে নিয়ে যাব। ঘুম ঘুম চোখে এতক্ষণ কথা বলছিলাম, প্লাস শুনছিলামও, কিন্তু মেঘলা নামটা শোনার সাথে সাথেই চোখ থেকে ঘুমের চাপ চলে গেল। সঙ্গে সঙ্গে বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম আর মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম, আরে এটা তো মেঘলার নাম্বার। তার মানে এতক্ষণ আমি মেঘলার সাথে কথা বলছিলাম, তা নিজেও জানি না। হায় আল্লাহ, এ কি দেখছি! 4:10 বেজে গেছে আর মেঘলা আমায় 4টায় রেডি হয়ে থাকতে বলেছিল। হায় আল্লাহ, এখন কি হবে? আজ নিশ্চয়ই কপালে দুঃখ আছে। এরপর জানালার দিকে নিচে তাকিয়ে দেখি মেঘলা সত্যি আমাদের বাসার নিচে দাঁড়িয়ে আছে। হায় আল্লাহ, এই মেয়ে তো দেখছি মাথা খারাপ হয়ে গেছে। না বলেই কারো বাসার সামনে এসে পড়ে। তারপর তাড়াতাড়ি করে ওয়াশরুমে দৌড় দিলাম। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বাহির হলাম। তারপর আলমারি থেকে একটা নীল কালার পাঞ্জাবি বের করে পরে নিলাম। ও যখন একবার বলেছে পাঞ্জাবি পরে আসতে, তাহলে যেতেই হবে, না হলে কপালে দুঃখ আছে জানি। তারপর ভালো করে রেডি হয়ে নিচে চলে গেলাম। তারপর আম্মুকে ডেকে বললাম একটু বাইরে যাচ্ছি। বাসায় ফিরবি কখন? একটু সময় লাগবে, আমি যাচ্ছি। তারপর আম্মুকে আর কিছু বলতে না দিয়ে দরজা খুলে বাইরে চলে এলাম আর সোজা মেঘলার পাশে এসে পড়লাম। ওর পাশে এসে দাঁড়াতেই ও আমার দিকে তাকালো। ওর চোখ মুখে স্পষ্ট রাগের ছাপ দেখা যাচ্ছে, যা দেখে আমার একটু একটু ভয় করছে। ওই, তোর আসতে এত সময় লাগে কেন? হ্যাঁ, জানিস আমি কত সময় ধরে এইখানে দাঁড়িয়ে আছি? আসলে দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই উঠতে একটু দেরি হয়ে গেল। 30 মিনিট কি তুমি একটু দেরি বলছো? হ্যাঁ, সরি। এখন কি ঘুরতে যাবেন নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন? কিছুক্ষণ চুপ থাকার পর আগে একটা রিক্সা ডাকো, দুজন রিক্সা করে যাব। আর কথা না বাড়িয়ে ওর কথা মতো একটা রিক্সা ডেকে আনলাম। রিক্সা আনার পরও ও রিক্সায় উঠে পড়লো আর সাথে আমায় উঠতে বলল। এক রিক্সায় করে দুজন যান, এটা কেমন করে হয়? কি হলো, উঠছো না কেন? ম্যাডাম, আমি আপনার সাথে এক রিক্সায় যেতে পারবো না। কেন? গেলে কি হয়? এক রিক্সায় গেলে পাপ হবে নাকি? না, এমনি আমি আপনার সাথে যেতে পারবো না। আপনি যান, আমি অন্য আরেকটা রিক্সা নিয়ে আসছি। ওই, একদম ঢং করবি না, চুপচাপ রিক্সায় উঠে বস। এমনিতেই অনেক দেরি করেছিস, তার মাঝে এখন আবার নানান অজুহাত দেখাচ্ছিস। উঠ বলছি। দেখেন, আপনি আমার সাথে মাঝ রাস্তায় এইভাবে কথা বলতে পারেন না। বলবো, 100 বার বলবো। এখন যদি রিক্সায় না উঠিস তাহলে সোজা কিস করে দিব। দেখো এখন কি করবা। না, এই মেয়ের কথা ঠিক নেই। সত্যি সত্যি কিস করে দিতে পারে, এর চেয়ে ভালো উঠে পড়ি। তারপর আর দেরি না করে রিক্সায় উঠে বসে পড়লাম। মেঘলা একটা জায়গার নাম রিক্সাওয়ালাকে বলে দিল। রিক্সা চলছেন তার নিজ গতিতে। এদিকে বাতাসের জন্য মেঘলা চুলগুলো বাতাসে উঠছে আর মুখের সামনে এসে পড়ছে। একটু পরপর হাত দিয়ে চুল কানের নিচে গুজে দিচ্ছে মেঘলা, কিন্তু বাতাসের জন্য চুলগুলো বারবার ওর নাকে মুখে এসে পড়ছে। এদিকে একটু পরপর রাস্তার গর্তের মধ্যে পড়ে রিক্সা এদিক ওদিক দোলছে, যার ফলে মেঘলা বারবার আমার শরীরে ধাক্কা খাচ্ছে। তাই আমি একটু ওর কাছ থেকে চেপে বসলাম। কি হলো, তুমি এত চেপে বসছো কেন? পড়ে যাবা তো, এদিকে আসো। না, আমি ঠিক আছি। আরে কি ঠিক আছি? এত চেপে বসলে তো যে কোনো সময় পড়ে যাবা। চুপচাপ এদিকে এসে বসো বলছি। মেঘলা এক প্রকার জোর করেই আমায় ওর পাশে টেনে নিয়ে বসালো। জানি আর কথা বললে কিছু হবে না, তাই চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ রিক্সা থেমে গেল। বাইরের দিকে তাকিয়ে দেখি রিক্সা একটা পার্কের সামনে এসে দাঁড়িয়ে আছে। মেঘলা আমায় নামতে বলে সাথে নিজেও নেমে গেল। রিক্সা থেকে নেমে ভাড়াটা দিতে যাব, এর আগেই মেঘলা ভাড়া দিয়ে দিল। কিছু বলতে যাব, এর আগে রিক্সাওয়ালা ভাড়া নিয়ে চলে গেল, তাই আর কিছু বললাম না। চলো পার্কের ভিতরে যাই। চলেন। তারপর দুজন হেঁটে হেঁটে পার্কের ভিতর ঢুকলাম। গিয়ে দেখি ওইখানে সবাই জোড়ায় জোড়ায়, মানে কাপল। এদিকে কাপলদের দেখে কেন জানি আমার লজ্জা পাচ্ছে। কিছুক্ষণ পর মনে হলো কে যেন তার হাত দিয়ে আমার হাত চেপে ধরছে। ও মা, তাকিয়ে দেখি মেঘলা। ম্যাডাম, আপনি এটা কি করছেন? আমার হাত ধরেছেন কেন? কেউ দেখে ফেলবে, প্লিজ ছাড়ুন। এইখানে আমাদের কে বা দেখবে, আর দেখলেই বা কি? এখানে তো সবাই কাপল, তাই না? এসব আমি বুঝি না। আপনি আমার অনুমতি না নিয়ে আমার হাত ধরেছেন কেন?
ছাড়ুন বলছি। অনেকদিন পর তোমার সাথে ঘুরতে এসেছি, প্লিজ এমন করো না। শুধু 5 মিনিট হাত ধরে রাখবা, এরপর যদি ভালো না লাগে তাহলে বলে দিও, আমি নিজ ইচ্ছা ছেড়ে দেব। কিন্তু এখন একটু ধরি প্লিজ। কিছুক্ষণ ভেবে বললাম, ওকে ঠিক আছে, কিন্তু আমি বললে ছেড়ে দিবেন, আর কোনো বাহানা চলবে না। ওকে। তারপর মেঘলা তার হাত দিয়ে আস্তে করে আমার হাত চেপে ধরলো, আর দুজন হাঁটা শুরু করলাম। হাঁটছি আর মেঘলাকে দেখছি, কারণ ওকে আজ অনেক সুন্দর লাগছে। নীল শাড়ির সাথে ম্যাচিং করে নীল চুড়ি, আর ঠোঁটে হালকা করে গোলাপি কালারের লিপস্টিক, যেন তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। এমনিতেই ওর ঠোঁটগুলো গোলাপি রঙের, তার মাঝে আবার হালকা গোলাপি লিপস্টিক, তাতে ওকে অনেক মানিয়েছে। এতক্ষণ ধরে রিকশায় বসেছিলাম, তাই ভালো করে দেখতে পাইনি, কিন্তু এখন যেন ওর চেহারা থেকে চোখ ফিরাতেই পারছি না। তার উপর ওর হাত দিয়ে আমার হাত চেপে ধরে আছে, যা মনের অজান্তে অনেক ভালো লাগছে। হাত একটু ছাড়ানোর চেষ্টা করছি না, কেন যেন ওর মায়ায় পড়ে যাচ্ছি। তার মানে কি আমি আবার ওকে ভালোবেসে ফেললাম? না না, এ আমি কি ভাবছি, এটা কখনো হতে পারে না। আমি আর এইসবের মাঝে জড়াতে চাই না। তলে তলে তাহলে এত কিছু হচ্ছে, আর আমরাই জানি না। ওর দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিলাম, হঠাৎ কে যেন পিছন থেকে কথাটা বলে উঠল। ভাবনার ঘোর কাটিয়ে পিছনে তাকালাম, সাথে সাথে আমি অবাক, কারণ এ আর কেউ না, শুভ, সাথে ইরাও আছে। ও আল্লাহ, এখন কি হবে? আমায় আর মেঘলাকে তো তারা একসাথে দেখে ফেলেছে, না জানি আজ কপালে কি আছে। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো। হ্যাঁ না, মানে আসলে তোমরা এখানে কি করছো? তোর মতো আমিও জিএফ নিয়ে ঘুরতে এলাম। কি কি আজে বাজে বলছিস? দেখ, তোরা যা ভাবছিস আসলে তা নয়। আসলে ম্যাডাম আমায়। কয়দিন ধরে চলছে এইসব, সেটা আগে বলো। কিসের কথা বলছো? দেখো আমার কথা। ম্যাডাম, আপনি চুপ কেন? কিছু কি বলবেন না? বলবো, বাট এইখানে না। আগে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে বসি, তারপর না হয় সব বলবো। ওকে, তাহলে চলেন। তারপর তারা সবাই আমাকে সাথে নিয়ে একটা রেস্টুরেন্টে আসলো। আমি কিছুই বলতে পারছি না, চুপ করে আবুলের মতো ওদের দিকে তাকিয়ে আছি। কি বলবো কিছু খুঁজেই পাচ্ছি না। এদিকে রেস্টুরেন্টে এসে ইরা আর শুভ একপাশে, আর আমায় আর মেঘলাকে একপাশে বসিয়ে দিল ওরা। তো এখন কাহিনীটা কে বলবে শুনি? ওই কিসের কাহিনী? হ্যাঁ, তোরা তো ভুল ভাবছিস। তুমি একটু চুপ থাকো, আমি এদের সবকিছু বুঝিয়ে বলছি। তাহলে দুজন শোনো আসল কাহিনী। এরপর আমি আমাদের কলেজ লাইফের প্রেম শুরু করে অবশেষে ব্রেকআপ সবকিছু ওদের বললাম। মেঘলার কথা শুনে তো দুজন আমাদের দিকে হা করে তাকিয়ে আছে, তারা কি বলবে ভেবে পাচ্ছে না। এরপর ইরা আমায় উদ্দেশ্য করে বলল, তুমি যদি ম্যাডামকে ভালোবেসেই থাকো, তাহলে সেদিন ব্রেকআপ করলা কেন? কথাটা শোনার পর মেঘলা অনেক আগ্রহ নিয়ে আমার দিকে তাকালো, সাথে ওরা দুজনও। এখন কি বলবো বুঝতে পারছি না, কিছু একটা তো বানিয়ে বলতেই হবে, না হলে আমার ছাড় নেই। আমি এসব কিছু বলতে পারবো না, প্লিজ কেউ এসব আর জিজ্ঞেস করিও না। তুই একটু আমার সাথে বাইরে আয় তো, একটা জরুরি কথা বলার আছে। কিছুক্ষণ ভেবে দেখলাম এইখানে থাকলে এটা জ্বালিয়ে মারবে, এর চেয়ে ভালো শুভর সাথে বাহিরে চলে যাই, দেখি কি বলে। ওকে তাহলে চল। তারপর আমি আর শুভ দুজন উঠে বাহিরে চলে এলাম। এখন বল কি বলবি? আমি তো তোর বন্ধু, তাই না? তাহলে অবশ্য আমাকে বলতে পারতে এই ব্যাপারে, কিন্তু বলিস নাই। ওকে, সমস্যা নাই। এখন অন্তত বল, কেন তুই ম্যাডামের সাথে ব্রেকআপ করলি, তাও কোনো কারণ ছাড়া? তুই আমার সত্যিকারের বন্ধু, তাই বিশ্বাস করে বলছি, তুই প্লিজ অন্য কাউকে এসব বলবি না, কথা দে। ওকে, কথা দিলাম। এবার অন্তত বল কারণটা কি? কারণ এটুকুই, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর মেঘলা বড়লোক বাবার একমাত্র মেয়ে। ওদের ফ্যামিলি স্ট্যাটাসের সাথে আমাদের কখনো মিলবে না, তাই আমি আর এই সম্পর্ক এগোতে চাইনি, ব্রেকআপ করে দেই। ভালোবাসা মন থেকে হলেও ধনী গরিব দেখতে হয় না। আমাদের মনে হয় ম্যাডাম তোকে এখনো ভালোবাসে, তাই তোকে সবসময় নিজের চোখে চোখে রাখে। কিন্তু আমি আর ওর মায়ায় পড়তে চাই না রে। ওকে, এখন ভিতরে চল, ওইসব নিয়ে পরে ভাবা যাবে। চল, বাট ভিতরে গিয়ে ওদের কিছু বলিস না আবার। আরে বলবো না, চল তুই। তারপর শুভকে নিয়ে আবার ভিতরে চলে এলাম, এসে আগের মতো যার যার সিটে বসে পড়লাম। আসার আগে দেখছিলাম মেঘলা আর ইরা কি নিয়ে যেন কথা বলছিল, কিন্তু আমাদের আসতে দেখে চুপ হয়ে গেল। তো বাইরে গিয়ে কি কথা হলো শুনি? তেমন কিছু না। আচ্ছা এখন বল, সবাই কি খাবা? সবাই যদি কফি খাই, তাহলে কফি অর্ডার দিয়ে দেই। দিয়ে দাও, এটাই ভালো। তারপর ওয়েটারকে ডেকে 4 জনের জন্য 4টা কফি অর্ডার দিলাম। কিছুক্ষণ পর ওয়েটার কফি নিয়ে এসে পড়লো। তারপর সবাই যার যার মতো করে কফি খেতে লাগলাম। খাওয়ার সময় দেখলাম মেঘলা মন খারাপ করে চুপচাপ বসে খাচ্ছে।
কোনো কথা বলছে না। আমিও আর আগ বাড়িয়ে কোনো কথা বললাম না। কফি খাওয়া শেষ হলে বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে সবাই বাহির হয়ে আসলাম। তো ম্যাডাম এখন কোথায় যাবেন? চলো সবাই মিলে দোলনায় উঠি। এখন আবার এখানে দোলনা পেলেন কোথায়? ওই তো পার্কে দেখা যাচ্ছে, চলো না প্লিজ, অনেকদিন ধরে দোলনায় উঠছি না, প্লিজ চলো। আচ্ছা ঠিক আছে চলেন। এই শুভ, তুইও ইরাকে নিয়ে আয় আমাদের সাথে। ওকে চল যাওয়া যাক। তারপর সবাই মিলে আবার পার্কে এসে একটা দোলনায় উঠলাম। আমি আর মেঘলা এক দোলনায়, শুভ আর ইরা আরেক দোলনায়। দোলনার লোকটা দোলনা চালাতে শুরু করলো। সবাই অনেক মজা নিচ্ছে এই সময়টাই। আস্তে আস্তে দোলনার গতি বাড়তে লাগলো। আর এমন সময় হঠাৎ মেঘলা ভয়ে আমায় ঝাপটে জড়িয়ে ধরলো। আমি তোর কাণ্ড দেখে অবাক। ম্যাডাম কি করছেন? আমায় জড়িয়ে ধরেছেন কেন? আমার খুব ভয় করছে, প্লিজ এভাবে একটু থাকতে দাও। দেখলাম সত্যি মেয়েটা অনেক ভয় পেয়েছে, তাই আর কথা না বলে চুপ করে বসে রইলাম। ও জড়িয়ে ধরে কেমন যেন একটা আলাদা ফিলিংস মনের মধ্যে কাজ করছে। একটু পর দোলনা থামানো হলে মেঘলাকে ডাক দিয়ে বললাম, দোলনা থেমে গেছে, এখন কি এইভাবে বসে থাকবেন নাকি? আমার কথা শুনে ও খানিকটা লজ্জা পেল আর ছেড়ে দিয়ে দোলনা থেকে নেমে গেল। পরে আমিও ওর সাথে নেমে গেলাম। শুভ আর ইরার দিকে তাকিয়ে দেখি ওরা আমাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। কারণটা বুঝলাম না, হয়তো মেঘলা যে আমায় জড়িয়ে ধরেছে সেটা ওরা দেখে ফেলেছে। আর দাঁড়িয়ে না থেকে লোকটার টাকা দিয়ে ওদেরকে নিয়ে চলে আসলাম। তারপর ওদেরকে বললাম, ঘুরানো শেষ হয়েছে তো নাকি আরো বাকি রয়েছে? সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাচ্ছে, আমার মতে আমাদের এখন বাসায় ফিরে যাওয়া উচিত। না, আমি এখন ফুচকা খাবো। আরে ম্যাডাম, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি ফিরতে হবে তো নাকি? আমি এত কিছু বুঝি না, আমি ফুচকা খাবো বলেছি তো খাবোই, না হলে আজ এইখান থেকে যাব না। এখন আবার ফুচকা কোথায় পাবো বলেন তো? ওই যে একটা লোক ফুচকা নিয়ে বসে আছে, ওইখানে খাবো, চলো। চলো, আমিও খাবো, অনেকদিন ধরেই তো খাচ্ছি না। তোমরা মেয়েদের নিয়ে আর পারা যাবে না, ওকে চলো। তারপর সবাই মিলে গেলাম ফুচকার দোকানে। ওইখানে গিয়ে মেঘলা আর ইরা ওদের ইচ্ছা মতো ফুচকা অর্ডার দিল। আমি আর শুভ খাচ্ছি না, শুধু ওদের খাওয়া দেখছি আর ভাবছি মেয়েরা এত ফুচকা কিভাবে খেতে পারে। আমাদেরও খেতে বলেছে ওরা, কিন্তু আমরা খাইনি। মনে হচ্ছে আজ 2টা ফকির করেই ছাড়বে যেভাবে খাচ্ছে। প্রায় 4টা প্লেট মেঘলা আর 3টা প্লেট ইরা খেলো। তারপর মেঘলা নিজের ওর ব্যাগ থেকে টাকা বের করে ফুচকাওয়ালাকে দিয়ে দিল। আমি আর না করলাম না, কারণ ওদের বিল দিলে নিজের পকেটে আর তেল থাকবে না। এদিকে খাওয়া শেষ করে ইরা আর শুভ আমাদেরকে বলে চলে গেল। আমরা আর থেকে কি করব, আমরাও চলে যাই। ম্যাডাম, রিক্সা ডাকবো নাকি? না, আমি কল করে গাড়ি আনতেছি, ওয়েট করো একটু। তাহলে আপনি গাড়ি এনে চলে যান, আমি বরং এখন একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাই। না, আমি তোমার বাসায় দিয়ে আসবো, এখন চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি কল করে আসি। এদিকে মেঘলা ফোন করে কাকে যেন আসতে বলল। তারপর আমার আবার কাছে এসে দাঁড়িয়ে পড়ল। প্রায় 10 মিনিট পর একটা গাড়ি এসে আমাদের পাশে দাঁড়ালো। গাড়ি থেকে একটা লোক বের হয়ে আসলো। মেঘলা তাকে চলে যেতে বলল আর নিজে গাড়িতে উঠে পড়লো, সাথে আমায়ও উঠতে বলল। আমি ওর কথা না বাড়িয়ে চুপচাপ গাড়িতে উঠে বসলাম। এরপর মেঘলা গাড়ি চালানো শুরু করলো আর আমি এক মনে বাহিরের দিকে তাকিয়ে থাকলাম। 10 মিনিট পর হঠাৎ মেঘলার ডাকে বাস্তবে ফিরলাম। চেয়ে দেখি বাড়ির সামনে এসে গেছি, তাই আর কথা না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে পড়লাম। তারপর যেই সামনে পা বাড়াতে যাব তখনই পিছন থেকে মেঘলা ডাক দিল। কিসের জন্য ডাকছে শোনার জন্য ওর কাছে যেতেই ও আমায় টান মেরে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। হঠাৎ ওর এমন আচরণে আমি তো অবাক হয়ে গেলাম। অবাক চোখে ওর দিকে তাকিয়ে আছি আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ও আমায় যেভাবে ধরেছে ওর সাথে পেরেই উঠতে পারছি না। করে যাচ্ছি, কারণ মুখ থেকে আর একটা কথা বের হচ্ছে না যেভাবে ধরেছে। নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতেছি, এমন সময় মেঘলা নিজ থেকেই আমায় ছেড়ে দিল। আল্লাহ গো, এটা মেয়ে নাকি আরো কিছু? আর একটু হলে তো মরেই যেতাম যেভাবে ধরেছিল। এটা কি করলেন ম্যাডাম? আপনি আমায় কিস করলেন? আমার ইচ্ছা হয়েছে তাই করেছি, কেন ভালো লাগেনি বুঝি? তাই বলে রাস্তায় কিস করে বসবেন, তাও আমার বাড়ির সামনে? ও সরি, ভুল হয়েছে, চলো ভিতরে চলো, তোমার রুমেই গিয়ে না হয় আবার করব। এই না, আমার লাগবে না, আপনি বাসায় যান, আমিও গেলাম। কাল অফিসে তাড়াতাড়ি এসো, বাই। মেঘলা চলে গেল। আমিও আর দাঁড়িয়ে না থেকে বাসায় ঢুকে পড়লাম। তারপর সোজা নিজের রুমে চলে এলাম। রুমে এসে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিলাম। এরপর বাহির হয়ে পাঞ্জাবিটা খুলে একটা শার্ট পরে নিলাম। পাঞ্জাবিটা ঠিক করছি
এমন সময় মিলি রুমে আসলো। এভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম আর কয়দিন করবা ভাইয়া? মানে কি বলছিস এগুলা? যে মেয়েটা তোমায় কিস করেছিল সে কে শুনি? মানে কোন মেয়ের কথা বলছিস? আর আমাকেই বা কিস করতে যাবে কেন? আহা কচি খোকা, তাই না? কিছুই বোঝে না। আগে আয়নায় গিয়ে একবার নিজের চেহারাটা ভালো করে দেখো তো। কিছুই বুঝতেছি না, তাই ওর কথা অনুযায়ী আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর যা দেখলাম তা দেখে আমি অনেক বড় শক খেলাম, কারণ আমার ঠোঁটে মেয়েদের লিপস্টিক লেগে আছে। কিন্তু আমি তো মেয়েদের মতো এসব দেই না, তাহলে লিপস্টিক এলো কই থেকে? অনেকক্ষণ ভাবার পর মনে হলো মেঘলা তো আমায় ওই সময় কিস করেছিল, হয়তো এর জন্য ও ঠোঁটে লিপস্টিক আমার ঠোঁটে লেগে গেছে। তাহলে কি মিলি এই সময় সব দেখেছে? এখন কি হবে আমার এসব যদি ও আম্মু আব্বুকে বলে দেয়? এখন নিশ্চয়ই সব বুঝে গেছো। বুঝে থাকলে বলো, এখন ওই মেয়েটাকে আমার ভাবি নাকি? কি কি আজে বাজে কথা বলছিস? যা নিজের রুমে যা আর পড়তে বস। যদি না বলো তাহলে আমি কিন্তু আম্মু আব্বুকে সব বলে দেবো তোমাদের কথা। বোন এমন করিস না, তোর পায়ে পড়ি। দেখ আমি সব বলবো, কিন্তু তুই আম্মু আব্বুকে কিছু বলতে পারবি না। ওকে বলবো না, বাট সব সত্যি বলতে হবে এখন। বলো ওই মেয়েটা কে আর তোমায় কেনই বা কিস করেছিল? আসলে উনি আমার অফিসের বস, নাম মেঘলা। গতকাল আমায় ওনার সাথে ঘুরতে যেতে বলেছিলেন, তাই গেলাম। কিন্তু আজ ঘুরানোর শেষে উনি আমায় বাসার সামনে নামিয়ে দিয়ে আবারও পিছন থেকে ডাক দেন। পরে কি হলো তা তো দেখলেনি। উনি যদি তোমার অফিসের বয়স হয় তাহলে অন্যদেরকে রেখে শুধু তোমাকেই কেন ঘুরতে সাথে নিয়ে গেলেন? না, এখানে কোনো একটা পেঁয়াজ আছে। তুমি নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। সত্যি করে বলো, ওনার সাথে তোমার কিসের সম্পর্ক? না বললে আমি কিন্তু আব্বু আম্মুকে সব বলে দেবো তোমাদের কথা। এই না বোন এমন করিস না, আমি বলছি তো শোন। আসলে মেঘলা আমার এক সময় গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন আর নেই। ওর সাথে ব্রেকআপ করে ফেলেছি। সত্যি না বললে আবার কপালে দুঃখ আছে, তাই বলতেই হলো। ও তাহলে এত কিছু আর আমিই জানি না। তো ওনার সাথে ব্রেকআপ করলে কেন শুনি? ও বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। ওর সাথে গিয়ে আমাদের যাই বল, তাই ব্রেকআপ করে দিয়েছি। এতে কি দুজন সুখে থাকতে পারছো বলো? দেখ আমি আর এই ব্যাপারে কিছু বলতে চাই না, আর তোকে আমি সব কথা বলেছি বিশ্বাস করে, কারণ আমার বোনটার প্রতি আমার অনেক বিশ্বাস আছে। তুই এসব কথা কাউকে বলিস না প্লিজ। কাউকে বলবে না, প্রমিস। কিন্তু আমি চাই উনি আমার ভাবি হিসেবে এ বাড়িতে আসুক। ওই তুই এখন যা তো আমার রুম থেকে, আমায় একটু একা থাকতে দে। এমনিতেই সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি। গার্লফ্রেন্ডকে নিয়ে তো ঠিকই ঘোরাঘুরি করো, কিন্তু নিজের বোনকে নিয়ে কোথাও ঘুরতে যাও না। আচ্ছা, আরেক শুক্রবার তোকে নিয়ে ঘুরতে যাব, যা কথা দিলাম। এখন নিজের রুমে যা, অনেক কথা হয়েছে। আচ্ছা। মিলি চলে যাওয়ার পর আমি বিছানায় বসে পড়লাম আর একটু ফেসবুকে লগ ইন করলাম। অনেকক্ষণ ধরে ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাট করার পর হঠাৎ আম্মু এসে রাতের খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। আর দেরি না করে মোবাইলটা রেখে নিচে খেতে চলে গেলাম। খেয়ে দিয়ে আবার নিজের রুমে চলে আসলাম। সারাদিন ঘোরাঘুরির ফলে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, তাই বিছানাটা ঠিক করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর ব্যাগ গুছিয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম আর একটা রিক্সা নিয়ে সোজা অফিসে চলে এলাম। অফিসে ঢুকে নিজের ডেস্কে গিয়ে বসে পড়লাম। চেয়ারে বসে নিজের মতো কাজ করতে লাগলাম। প্রায় কিছুক্ষণ পর পিয়ন এসে বলে গেল ম্যাডাম নাকি আমায় ওনার কেবিনে ডেকেছেন। হাই হাই, এখন আবার কিসের জন্য ডাকছে? আগে গিয়ে শুনেই আছি, পরে না হয় বুঝতে পারবো। তারপর চেয়ার থেকে উঠে সোজা মেঘলার কেবিনে চলে এলাম অনুমতি নিয়ে। জি ম্যাডাম বলেন, কেন ডেকেছেন? তোমাকে না কতবার বলেছি আমার কেবিনে ঢুকলে অনুমতি লাগবে না, আর আমায় আপনি না বলে তুমি করে বলবা? এটা হয় না ম্যাডাম, আপনি আমার বস আর আমি আপনার একজন কর্মচারী। আমাদের মধ্যে এই সম্পর্কটা হয় না। এখন কিসের জন্য ডেকেছেন এটা বলেন। আমরা আজ দুপুরে একসাথে লাঞ্চ করব, এতে তোমার কোনো প্রবলেম নেই তো? সরি ম্যাডাম, আমি আপনার সাথে লাঞ্চ করতে পারবো না। এটা অফিস, আর এইখানে যদি আমরা কলেজের মতো বিহেভ করি তাহলে ওনারা কিভাবে বলেন তো? আমার কথাটা শুনে হয়তো অনেক কষ্ট পেয়েছে, কিছু বলতে গিয়েও থেমে গেল। আচ্ছা ম্যাডাম, তাহলে আমি এখন আসি। একটা হাসি দিয়ে মেঘলার কেবিন থেকে বের হয়ে আসলাম। তারপর সোজা নিজের ডেস্কে চলে এলাম। এসে আবার আগের মতো কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে প্রায় লাঞ্চ টাইম চলে আসলো। সবাই যার যার কাজে শেষ করে ওটা শুরু করলো। আমিও আর দেরি না করে কাজ শেষ করে উঠে পড়লাম। তারপর শুভ আর ইরাকে ডেকে নিয়ে অফিস ক্যান্টিনে চলে গেলাম। গিয়ে তিনজন একটা টেবিলে বসে পড়লাম। কিরে, আজ আমাদের ভাবি তোকে কেবিনে ডেকেছিল কেন? ওই চুপ বেটা,
ও তোর ভাবি হলো কোন দিক দিয়ে? তোর সাথে বিয়ে হলে তো উনি আমাদের ভাবেই হবেন, তাই না? এখন বল, আজ কিসের জন্য ডেকেছেন? না মানে ও বলেছিল দুপুরে যেন ওর সাথে লাঞ্চ করি, কিন্তু আমি তাকে না করে দিয়েছি। সেই না করার ফল এখন ভুগতে হবে। মানে? হই দেখো, ম্যাডাম হাতে টিফিন বক্স নিয়ে আমাদের দিকেই আসছেন। ইরার কথা শুনে পিছনে তাকাতেই দেখি সত্যি মেঘলা একটা টিফিন বক্স নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। এ আবার এখানে কেন আসতেছে কিছুই তো বুঝতেছি না। হাই, আমি কি আপনাদের পাশে বসতে পারি? আরে ম্যাডাম, এইভাবে বলছেন কেন? আপনি আমাদের বস, আপনার তো অধিকার আছেই আমাদের পাশে বসার। কিন্তু আমি এইখানে বসলে যদি কারো কোনো সমস্যা হয় তাই জিজ্ঞেস করলাম। কার কি সমস্যা হবে? আপনি বসেন তো। এই তামিম, তুই একটু ওইদিকে চেপে বস আর ম্যাডামকে বসতে দে। কি আর করার, ওরা যেহেতু বসার কথা বলে দিয়েছে তাহলে আমি কি আর একা না করে পারবো? একটু চেপে বসে পড়লাম আর মেঘলা আমার পাশের সিটটায় বসে পড়লো খুশি মনে। তো ম্যাডাম কি খাবেন বলেন? কোনো কিছু অর্ডার দেওয়া দরকার নেই, আমি টিফিনে আজ অনেক খাবার এনেছি, তাতে সবার হয়ে যাবে। তাহলে খাবার বেড়ে দেন ম্যাডাম, অনেক খিদে লেগেছে। সারাদিন তো খালি খাই খাই। ওই, আমি কবে খাই খাই করলাম? এই তো এখন। এই তোরা থাম তো, কি শুরু করলি দুজনে আমার কথায় চুপ হয়ে গেল। তারপর মেঘলা একটা একটা করে প্লেটে খাবার বেড়ে সবাইকে খেতে দিল। সবাই যার যার মতো খেতে লাগলাম। রান্নাটা অনেক ভালো হয়েছে, মনে হয় মেঘলা নিজের হাতে রান্না করেছে। যাই হোক, সবার সাথে গল্প করতে করতে খাওয়া শেষ করে ফেললাম। আহ, কি দারুণ খাবার ছিল। খাবারটা কি আপনি নিজে বানিয়েছেন ভাবি? জি, আমিই বানিয়েছি। ওই কে তোর ভাবি? হ্যাঁ, আরে তুই চুপ থাক, তলে তুলে যে কত কিছু করছস তা মনে হয় আমরা জানি না। ওই আমি আবার কি করলাম? কিছুই করিসনি তুই, সাধু তো তুই। হইছে, আবার দুজন ঝগড়া বাদ দেন। ম্যাডাম, আপনাকে ভাবি ডাকায় কি আপনি রাগ করেছেন? আরে না। যাই বলেন না কেন, আপনার মতো এত সুস্বাদু খাবার কিন্তু কেউ বানাতে পারবে না। হো তাই? তাহলে আমার বানানো খাবার কি পান্তা ভাত লাগে? যা বাবা, এটা আমি কখন বললাম? এই না বললা, ম্যাডামের চেয়ে ভালো খাবার আর কেউ বানাতে পারে না। আরে এটা তো। অফিস শেষ হোক তখন বোঝাবো মজা। আমিও তাহলে এখন যাই ম্যাডাম। আচ্ছা যাও, আর অফিস শেষে আমার জন্য বাইরে একটু ওয়েট করিও প্লিজ। কিসের জন্য? একটু দরকার আছে, প্লিজ ওয়েট করিও। আচ্ছা বলে নিজের ডেস্কে চলে আসলাম। এসে দেখি শুভ ইরা রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু মাইয়া তো কিছুতেই কথা বলছে না। ওদের এমন অবস্থা দেখে আমি একা একা হাসছি। ওদের দিকে আর না তাকিয়ে আমি আমার কাজে মন দিলাম। এইভাবে কাজের মধ্যে সারাদিন কেটে গেল। তারপর অফিস ছুটি হলে যার যার কাজ শেষ করে সবাই বাড়ি যেতে লাগলো। আমিও আমার কাজ শেষ করে ব্যাগ গুছিয়ে অফিস থেকে বের হয়ে আসলাম। বাহিরে এসে মেঘলার জন্য অপেক্ষা করছি, যেহেতু থাকতে বলেছে তাহলে দেখি কি বলে। ইরা আর শুভ দুজন অনেক আগে চলে গেছে, আমি শুধু এখন একা দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দেখলাম মেঘলা অফিস থেকে বের হতে আসতেছে। এসে আমার দাঁড়িয়ে থাকতে দেখে অনেক খুশি হয়েছে। চলো গিয়ে গাড়িতে উঠো, যাও। মানে আমি কেন আপনার গাড়িতে উঠবো? আপনি আমায় কিসের জন্য থাকতে বলেছিলেন সেটা বলেন। ভাবলাম তোমায় গাড়ি দিয়ে ড্রপ করে দিয়ে আসবো। সরি, আমি আপনার গাড়ি দিয়ে যেতে পারবো না। যাওয়ার হলে আপনি একা যান, আমি রিক্সা করে যেতে পারবো। প্লিজ তামিম, এইভাবে বলো না, আমার এইটুকু অনুরোধটা অন্তত রাখো প্লিজ। ওর চেহারা দেখে কেন যেন ওর প্রতি মায়া হতে লাগলো, তাই ওর কথা মতো রাজি হয়ে গেলাম। আমি রাজি হওয়ায় হয়তো সে অনেক খুশি হয়েছে, যা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে। আর কথা না বাড়িয়ে ওর বাড়িতে গিয়ে উঠে পড়লাম। আমি ওঠার পর মেঘলাও গাড়িতে উঠে পড়লো আর গাড়ি চালানো শুরু করলো। প্রায় 10 মিনিট পর গাড়ি এসে আমাদের বাসার সামনে থামলো। গাড়ি থেকে নামতে যাব এমন সময় মেঘলা আমার হাত ধরে ফেললো। মনের মধ্যে উল্টাপাল্টা চিন্তা নেই তো আবার? কি হলো, আপনি আমার হাত ধরেছেন কেন? ছাড়ুন, আমি বাসায় যাব। আমরা কি আবার আগের মতো এক হতে পারি না? প্লিজ আমায় আরেকটা সুযোগ দাও, কথা দিচ্ছি কখনোই তোমার অবাধ্য হব না। তুমি যা বলবা আমি তাই করব, সব সময় তোমার কথা মতো চলবো। প্লিজ আমায় আবার তোমার জীবনে ফিরিয়ে নাও। ওর জড়িয়ে ধরায় মনের মধ্যে কেমন যেন একটা আলাদা ভালো লাগা কাজ করছে, কিন্তু না, তার মায়ায় পড়লে হবে না। আমি আর এইসবে জড়াতে চাই না, তাই নিজেকে ওর কাছ থেকে ছাড়িয়ে নিলাম আর বললাম, দেখেন ম্যাডাম, আপনার বাবা অনেক বড় লোক, আপনিও ধনী পরিবারের মেয়ে। আমার মতো মধ্যবিত্তদের থেকে আরো ভালো আর ধনী ছেলে পাবেন আপনি। আমায় ভুলে যান আর ভালো একটা ছেলে খুঁজে নিজের জীবনের পথ চলার জন্য।
কথাগুলো হাসি মুখে বললেও বুকে যেন তীরের আঘাতের মতো ব্যথা লাগছে। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি ধনির মেয়ে বলে তুমি আমার সাথে আর রিলেশন করবে না? যেটা আপনার মন বলে। আমি এখন গেলাম। আমি তোমায় ছাড়া অন্য কাউকে আপন করতে পারবো না, হোক সে পৃথিবীর ধনী ছেলেদের মধ্যে একজন। আমার শুধু তোমাকেই চাই, তোমাকে পেলেই আমি জীবনের সুখে শান্তিতে থাকতে পারবো। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। বাসায় আমার অনেক কাজ আছে, আমি গেলাম। মেঘলাকে আর কিছু বলতে না দিয়ে আমি গাড়ি থেকে বের হয়ে বাসায় ঢুকে পড়লাম। তারপর সোজা নিজের রুমে চলে এলাম আর ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাহির হলাম, তখন শোনা গেল নিচে আম্মু আর মিলি কার সাথে যেন কথা বলছেন। কৌতূহল নিয়ে নিচে দেখতে গেলাম ওরা কার সাথে এমন কথা বলছে। নিচে গিয়ে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ আম্মু আর মিলি যার সাথে কথা বলছে সে আর কেউ না, মেঘলা। কিন্তু এই মেয়ে এখানে কি করছে? কোনো না কোনো মতলব তো আছেই নিশ্চয়ই। আরে ম্যাডাম, আপনি এখানে? আম্মু আর মিলির সাথে কথা বলছিল মেঘলা। এমন সময় হঠাৎ আমার আওয়াজ শুনে পিছনে ফিরল সে আর বলল, আসলে আপনার ব্যাগটা আপনি ভুল করে আমার গাড়িতেই ফেলে এসেছিলেন, তাই এটা নিয়ে আসলাম। এই নেন, ধরুন আপনার ব্যাগ। ব্যাগটা হাতে নিয়ে মনে মনে নিজেকেই গালি দিতে লাগলাম। তাড়াহুড়ো করে আসতে গিয়ে ব্যাগটাই ভুল করে ফেলে এসেছি, যার জন্য মেঘলা ব্যাগটা নিয়ে এসেছে, তাও আমাদের বাসায়। এখন যদি মিলি আম্মুকে কিছু বলে আমাদের সম্পর্কের ব্যাপারে। কিরে, এ তো কি ভাবছিস? মেয়েটা এই প্রথম আমাদের বাসায় এসেছে, কই তাকে বসতে বলবি, তা না করে এখানে দাঁড় করিয়ে রেখেছিস। এমন ভাবে বলছো যেন নিজের আপন কেউ। আপনি মনে করো। এখন মেয়েটাকে নিয়ে ড্রয়িং রুমে যা, আমি ওর জন্য নাস্তা বানাচ্ছি। না আন্টি, আমার এখন যেতে হবে, এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে। আর এখন যদি বাসায় না যাই তাহলে আব্বু চিন্তা করবে। সে কি, আজ প্রথম আমাদের বাসায় এলে আর কিছু না খেয়ে চলে যাবে? এটা কেমন দেখায় না? অন্যদিন না হয় আবার আসবো আন্টি, কিন্তু এখন আমার যেতেই হবে। প্লিজ রাগ করবেন না। আচ্ছা মা, ঠিক আছে, কিন্তু অন্য আরেকদিন আমাদের বাসায় আসবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, আসবো। আজ তাহলে আমি যাই। আচ্ছা, সাবধানে যেও কিন্তু। তারপর মেঘলা চলে গেল আর আমিও ব্যাগটা নিয়ে নিজের রুমে চলে আসলাম। এসে ভাবছি যাক বাবা, বেঁচে গেলাম। আমি তো মনে করছি মেঘলা হয়তো আমাদের ব্যাপারে কিছু বলতে এসেছে, কিন্তু না, এ দেখছি এসব কিছুই বলেনি। ভালোই হয়েছে। বিছানায় বসে আছি, এমন সময় দেখি মিলি রুমে এসেছে। কি রে ভাইয়া, ভাবি তো দেখছি ওনার বরকে না দেখে থাকতেই পারে না। উফ, ভাবিটাও না এক্কেবারে বোকা। এসেছে যখন বিয়ের কথাটা বলেই যেত তাহলে ভালো হতো। ওই কি বলছিস এসব? আর কে তোর ভাবি? হ্যাঁ, কেন, একটু আগে যে আমাদের বাসায় এলো সে? ওই মাইর খাবে কিন্তু, বলে দিলাম। যা তো আমার রুম থেকে। আসল কথা বললে গা জ্বলে। যাচ্ছি যাচ্ছি। আর হ্যাঁ, আম্মু তোমায় খেতে ডাকছে, খেয়ে দিয়ে আমাদের উদ্ধার করেন। আর বসে থেকে কি করব? যাই গিয়ে খেয়ে আসি। তারপর উঠে নিচে চলে এলাম। এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। আমিও গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। আম্মু আমায় খাবার বেড়ে দিতে লাগলেন আর বললেন, বাবা, তুই তো এখন একটা চাকরি করিস, বেতনও অনেক ভালো, তাই বলছিলাম কি একটা বিয়ে করে নে, তাহলে ভালো হয়। কি বিয়ে? আর আমি? মাথা ঠিক আছে তো? সবেমাত্র চাকরিতে জয়েন হলাম, আর এখনই যদি বিয়ে করি তাহলে কি চাকরিতে মন বসবে? কেন বসবে না? বিয়ে করলে তো অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নেওয়া যাবে। আর আমাদেরকে তো এখন আর আগের মতো সময় দাও না অফিসের জন্য। তাই আমি আর তোমার আম্মু বলছি কি একটা বিয়ে করে নাও, তাহলে ভালো হয়। সেই সাথে কিছুদিন ছুটিও পেলা আর আমাদের সাথে কিছুদিন কাটিয়েও দিলা। কিন্তু আব্বু, আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত না। আরো কিছুদিন সময় যাক, অফিসের কাজও এখন অনেক, তাই এখন এইসব চিন্তা ভাবনা করতে পারবো না। এইখানে তোমায় কেউ চিন্তা ভাবনা করতে বলেনি। তুমি শুধু বিয়ের জন্য রাজি হয়ে যাও, আমি আর তোমার আম্মু মেয়ে খোঁজা শুরু করে দিব। না, আমি এখন বিয়ে করব না। কেন করবি না নাকি? তোর কোনো মেয়ে পছন্দ আছে থাকলে বল, আমরা ওর পরিবারের সাথে কথা বলে দেখব। কি বলছো এসব? আমার কোনো মেয়েকে পছন্দ নেই, আর আমি বিয়ে করব না, এটাই শেষ কথা। এই ব্যাপারে আমায় আর কিছু বলিও না তো। আচ্ছা ঠিক আছে, এখন খাবারটা খেয়ে নে। আর কথা না বলে চুপচাপ খেয়ে উঠে পড়লাম আর সোজা নিজের রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ মোবাইল ঘাটাঘাটি করে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বরাবরের মতো নাস্তা করে নিলাম। তারপর ব্যাগ গুছিয়ে
অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে এলাম। কিন্তু বাসা থেকে বের হয়ে আমি অনেক বড় শক খেলাম, কারণ বাহিরে এসে দেখি মেঘলা তার গাড়ি নিয়ে আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আসছে। এই সকাল সকাল এখানে কেন, কিছুই তো বুঝবার পাই না। যাই গিয়ে দেখি এখন আবার কিসের জন্য এসেছে। আরে ম্যাডাম, আপনি এখানে কেন? অফিসে যাবেন না? ও, তুমি এসেছো? আসো, গাড়িতে ওঠো। তোমার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। মানে আমার জন্য কেন আপনি অপেক্ষা করবেন? আমি জানতাম তুমি বাসাতেই আছো, তাই ভাবলাম যাবো যখন একসাথেই যাই। এখন আর কথা না বলে চুপচাপ গাড়িতে ওঠো তো। ঘড়িতে তাকিয়ে দেখি আর মাত্র 5 মিনিট বাকি আছে। রিক্সায় গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়লাম। আমি উঠাতে মেঘলা খুশি হয়েছে, সাথে খুশি মনে গাড়ি চালানো শুরু করলো। প্রায় কিছুক্ষণ বসে থাকার পর গাড়ি এসে অফিসের সামনে থামলো। আর কিছু না বলে গাড়ি থেকে নেমে পড়লাম। সাথে সাথে দেখি কিছু এলিয়েনের চেহারা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মানে অফিসের কলিগরা আমার ম্যাডামের গাড়ি নিয়ে আসতে দেখে অবাক হয়েছে, তাই এইভাবে তাকিয়ে আছে। আমি ওইসবে না তাকিয়ে সোজা অফিসের ভিতরে চলে আসলাম। এসে নিজের ডেস্কে বসে পড়লাম। বসে বসে কাজ করছি, এমন সময় দেখি শুভ ডেস্কে আসতেছে আর এসেই বলল, কিরে, ভাবির সাথে দেখছি ভালোই ঘোরাঘুরি করছিস। ওই কারে ভাবি কস? আর আমি কখন কার সাথে ঘোরাঘুরি করলাম? এই যে একটু আগে আমাদের ম্যাডাম ওরফে আমার ভাবি, ওনার সাথে এক গাড়িতে আসলি, সেটা কি? আরে আর বলিস না। তারপর ওকে সকালের ঘটনা বললাম। এই আর কি, এখানে আমি তো ইচ্ছা করে আসি নাই। তাও ঠিক। আচ্ছা বন্ধু, তোকে একটা কথা বলি, যদি কিছু মনে না করিস। বল, এতে অনুমতি নেওয়ার কি আছে? তুই ম্যাডামকে আবার তোর জীবনে ফিরিয়ে নে। দেখ, উনি তোকে সত্যিই ভালোবাসেন। তা না হলে তুই তাকে এত অবহেলার পরেও কেন উনি তোর পিছনে পড়ে আছেন? না রে, এটার হয় না। আমি তোকে আগেও একবার এর কারণটা বলেছি। আমি চাই না আর এর মায়ায় পড়তে। তুই আর এইসব বিষয়ে আমায় কিছু বলিস না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। আমার যেটা বলার ছিল সেটা আমি বলে দিয়েছি, এখন বাকিটা তোর ইচ্ছা। আমি গেলাম, আমার কাজ আছে। ওর বলা কথাগুলো কিছুক্ষণ ভেবে আবার কাজে মন দিলাম। কাজ করতে করতে প্রায় লাঞ্চ টাইম চলে আসলো। তারপর উঠে গিয়ে ক্যান্টিন থেকে কিছু খেয়ে এসে আবার নিজের ডেস্কে এসে চেয়ারে বসে পড়লাম। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার কাজে মনোযোগ দিলাম। প্রায় অনেকক্ষণ ধরে কাজ করছিলাম। এমন সময় হঠাৎ পিয়ন এসে বলল, ম্যাডাম নাকি আমায় ওনার কেবিনে ডেকেছে। এখন আবার কিসের জন্য ডেকেছে? যাই গিয়ে দেখে আসি। চেয়ার থেকে উঠে মেঘলার কেবিনে চলে এলাম। জি ম্যাডাম, বলেন কেন ডেকেছেন আমায়? আসলে অফিসের কাজে আমাদের 2 দিনের জন্য লন্ডনে যেতে হবে। আমরা 4 জনের একটা টিম নিয়ে লন্ডন যাব, তাই তোমাকে ডাকা হয়েছে। তো যান, এখানে আমায় কোনো কাজে ডেকেছেন সেটা বলেন। যাব তো, সাথে তোমাকেও যেতে হবে, কারণ ওই 4 জনের নামের মধ্যে তোমার নামও রয়েছে। কি এসব কি বলছেন ম্যাডাম? আমায় না জানিয়ে আপনি আমার নাম ওইখানে দিয়ে দিলেন, এটা কি ঠিক করলেন? না, আমি আপনাদের সাথে কোথাও যেতে পারবো না। যাওয়ার হলে আপনি অন্য কাউকে নিয়ে যান, আমি এইসবে নাই। এসব বললে তো হবে না। একবার যেহেতু তোমার নাম লিস্টে দিয়ে ফেলেছি, সেহেতু তোমায় যেতেই হবে, না হলে কপালে দুঃখ আছে, বুঝে নাও। দেখেন, আপনি যাই বলেন না কেন, আমি যাব না তো যাব না, এটাই শেষ কথা। না গেলে তোমাকে চাকরি থেকে বহিষ্কার করা হবে। এখন তুমি যাবা কি যাবা না, এটা তোমার ইচ্ছা, ভেবে দেখো। এটা তো রীতিমতো ব্ল্যাকমেইল করা হচ্ছে। আমার ইচ্ছার বিরুদ্ধে আপনি আমার সাথে এমন করতে পারেন না। আর তাছাড়া অফিসে তো আরো অনেক মানুষ আছে, তাদের না নিয়ে আমায় নিচ্ছেন কেন? কারণ আব্বু তোমায় নিয়ে যেতে বলেছে, তাই। আর আমি তোমার বস, সো আমি যা বলবো তা তোমায় কেন অফিসের সবাইকেই শুনতে হবে। না হলে সবার কপালেই দুঃখ আছে, কিন্তু তোমায় আমাদের সাথে যেতেই হবে, না হলে এর পরিণতি কি হবে বুঝতেই তো পারছো। বুঝেছি, এখন যতই না করি না কেন কিছুতেই কাজ হবে না। এর চেয়ে ভালো রাজি হয়ে যাই, পরে না হয় যা হবার দেখা যাবে। ওকে, আমি রাজি আছি, কিন্তু কবে যাবেন তারিখটা বলেন। এই তো গুড বয়, আমরা আরো 2 দিন পর যাব, তাও রাত 9টার সময়। এখন থেকেই সব গুছিয়ে রাখো, যাতে পরে দেরি না হয়। কিন্তু ম্যাডাম, 2 দিন পর তো আমায় গ্রামে যেতে হবে আম্মুর সাথে। কেন? আসলে এখানে আমার এক চাচাতো বোনের বিয়ে হবে, তাই আর কি, আমায় যেতেই হবে। ও আচ্ছা, তাহলে আন্টির নাম্বারটা দাও তো, দেখি ওনাকে ফোন করে কিছু করা যায় কিনা। এই রে, মনে হয় নিজের জালে নিজেই ফেসে গেলাম। এখন একে কি বলে বুঝাই?
ও মোর খোদা, প্লিজ হেল্প মি। আসলে মানে বলছি কি ম্যাডাম, আমি যাব, কোনো সমস্যা নেই। একটু আগে না বললা তোমার গ্রামে যেতে হবে, সেটার কি হবে? সেখানে না গেলেও হবে, আমি আপনাদের সাথে যাব। ওকে, 2 দিন পর মনে থাকে যেন। আচ্ছা, এখন তাহলে আমি যাই। ওকে, যাও। আর কথা না বাড়িয়ে কেবিন থেকে বের হয়ে সোজা নিজের ডেস্কে চলে আসলাম। এসে আগের মতো কাজ করতে লাগলাম। দেখতে দেখতে প্রায় বিকাল হয়ে আসলো, তাই কাজ শেষ করে ব্যাগ গুছিয়ে অফিস থেকে বের হয়ে আসলাম। তারপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ব্যাগটা বিছানায় রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর বিছানায় বসে পড়লাম আর ভাবতে লাগলাম অফিসের কাজে লন্ডন যেতে হবে। তো যাক না, এখানে আমায় কেন টানছে মেয়েটা? সব কাজে আবার ভয় দেখায়। না গেলেও কপালে দুঃখ আছে, গেলেও কিছু না কিছু তো হবেই নিশ্চয়ই। কিরে, এত কি ভাবছিস? সেই কখন থেকে ডাকছিস, শুনতে পাস না? কথাগুলো ভাবছিলাম, হঠাৎ কারো আওয়াজে বাস্তবে ফিরলাম। তাকিয়ে দেখি সামনে আম্মু। হ্যাঁ, না